এবং হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা, স্লাইড দেখা যাচ্ছে কিনা। জুম অ্যাপে কি ঠিক আছে? আচ্ছা, সবাইকে মিউট করে দেওয়া হচ্ছে। আমরা যখন হচ্ছে প্রশ্নের জন্য যেই সময়টা রাখবো তখন আমরা আনমিউট করে দেব। আনমিউট করে দিন। আলোচনা করি না কিন্তু পরে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে এ পর্যন্ত হচ্ছে মোট এর আগে 3টি ক্লাস করেছিলাম। দুটি হচ্ছে আমাদের সিলেবাস বিশ্লেষণ, আর একটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়ালের প্রথম অংশ। সেটার অল্প কিছু অংশ বাকি আছে। আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আগামীকাল যখন ক্লাসটা নিব সেটার বাকি অংশটুকু সহ আমরা দেখিয়ে দিব। আর বাংলাদেশ অ্যাফেয়ার্সের আমরা সিলেবাসটা বিশ্লেষণ করেছিলাম। আজকে থেকে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের মূলত একদম সিলেবাসের যে টপিক বা অধ্যায়, 16টা অধ্যায় আছে, সে অধ্যায় ধরে ধরে হচ্ছে আমাদের ক্লাস হবে। অধ্যায়ের মধ্যে আমরা এগুলোকে আসলে বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাস বিশ্লেষণটা আমরা ক্লাসটা করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আমরা এটিকে আসলে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। 5টা ক্যাটাগরির মধ্যে হচ্ছে 5টা ক্যাটাগরাইজ করেছিলাম যাতে এই সিলেবাসটা বুঝতে সহজ হয় এবং পড়াগুলো যাতে আমার মনে থাকে, এবং হচ্ছে একটা সুনির্দিষ্ট ভিত্তিতে যাতে আমি পড়াগুলো পড়ে শেষ করে ফেলতে পারি। যেহেতু আমাদের হাতেও সময় খুব কম, অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক পড়া পড়তে হবে। তো আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ের, যেটা আসলে বাংলাদেশের জাতীয় জীবন এবং হচ্ছে বাংলাদেশের যে ল্যান্ড, জনসংখ্যা, এগুলো নিয়ে আমরা একটা ক্যাটাগরাইজ করেছিলাম। তো ওইটার মধ্যে হচ্ছে প্রথম অধ্যায়কে আমরা রেখেছিলাম বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, জিওগ্রাফি অফ বাংলাদেশ। তো এই যে চ্যাপ্টারটি রয়েছে জিওগ্রাফি অফ বাংলাদেশ, এটি আসলে আমাদের যে 44 বিসিএসে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই। 45 বিসিএসও এই চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন আসে নাই। 46এও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই। কিন্তু এই 44-এর আগে যতগুলো বিসিএস ছিল, অর্থাৎ আমার 41তম বিসিএস, 40তম বিসিএস, 35, 36, 38, সবগুলো বিসিএসে কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো মাঝখানে যেহেতু 3টা বিসিএসে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই, তাহলে আমাকে 47 বিসিএসে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই আছে, এটা 50-50 বলা চলে। কিন্তু হচ্ছে আমার এই যে চ্যাপ্টারটা আছে, আমার জিওগ্রাফি অফ বাংলাদেশ, এই চ্যাপ্টারটার সাথে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ইম্পেরিক্যাল পার্টের যে 7 নাম্বার যে অধ্যায়টি আছে, সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ এবং বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো এবং অপরচুনিটিজ এবং হচ্ছে ফিউচার ডিরেকশন, সেই অধ্যায়টার সাথে এই অধ্যায়টা মিল। অর্থাৎ এই অধ্যায়টা পড়লে আমার ইম্পেরিক্যাল চ্যাপ্টার যে 7 আছে ওইটা অনেকটা কাভার হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রবলেম সলভিংয়ে মাঝে মাঝে বাংলাদেশ নিয়ে একটা প্রশ্ন আসে, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে। জলবায়ু সমস্যা থেকে শুরু করে বাংলাদেশের হচ্ছে ইকোনমিক সমস্যা, তারপর হচ্ছে বাংলাদেশের যে ভৌগোলিক যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের ভৌগোলিক এবং ভৌগোলিক যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো কিভাবে কাজে লাগানো যায়, এই ধরনের প্রশ্ন প্রায়ই হচ্ছে আমার ইম্পেরিক্যাল প্রবলেম সলভিং অংশে আসে। তো যে কারণে আজকের এই চ্যাপ্টারটি 3টা কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিগত 3টা বিসিএস এখান থেকে আসে নাই, ফলশ্রুতিতে এটা 47-এ আসার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে ইম্পেরিক্যাল পার্ট আছে, ইম্পেরিক্যাল পার্টের যে 7ম অধ্যায়, সেটা থেকে এটা অনেকটা রিলেটেড, তাহলে আমার এখানে এটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে প্রবলেম সলভিং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে প্রশ্নটা আসে, সেখানে একটা প্যাটার্ন আছে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে সমস্যা নিয়ে এবং এটা থেকে উত্তরণের উপায়। আরেকটা হচ্ছে আমাদের ফিউচার ডিরেকশন, আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা কি কি করতে পারি বা এই ধরনের একটা ডিরেকশন চাওয়া হয়। তো যে কারণে আজকের ক্লাসটা মোটামুটি 3টা দিক থেকে ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ। এবং হচ্ছে এই পুরো বাংলাদেশ বিষয়াবলীর এই চ্যাপ্টারটা প্রথমেই দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে আপনার একদম বেসিক চ্যাপ্টার। পুরো বাংলাদেশ বিষয়াবলীর এর পরবর্তীতে আমরা যতগুলো পড়ব সবগুলোর সাথে কিন্তু এটা কানেক্টেড। কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে আসলে 46 যে বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন এসেছে, সেখানে আমরা দেখিয়েছিলাম প্রথম ক্লাসে যে প্রায়
আপনার 6টা প্রশ্নের মতো আসলে এটা 10টা প্রশ্ন থাকে 20 মার্ক করে। তো 6টা প্রশ্নের মতো ছিল আসলে পলিসি রিলেটেড প্রশ্ন, অর্থাৎ একটা সমস্যা দেওয়া হয়েছে, সেটার সমাধান আপনার কাছ থেকে পলিসি আকারে জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু আমাদের পরবর্তী বাংলাদেশ বিষয়াবলীর অধ্যায়গুলো ইকোনমি অধ্যায় আছে, তারপর হচ্ছে আমাদের সংবিধান রিলেটেড অধ্যায় আছে, পরবর্তীতে অন্যান্য যে অধ্যায়গুলো আছে জনসংখ্যা রিলেটেড অধ্যায় আছে, তো এটা আসলে আমার পরবর্তী অধ্যায়গুলোতেও আমার অনেক বেশি কাজে লাগবে। তার আর এই ক্লাসটা হচ্ছে এখানে খুব বেশি পড়ার কিছু নাই, এটা হচ্ছে একটু আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝলে এবং হচ্ছে যে স্লাইডটা আছে আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা পরবর্তীতে এক নজর আপনাদেরকে দেখলেই হবে। এবং এটার সাথে আমাদের সহায়ক গ্রন্থ বা কয়েকটা বই আছে, সেগুলো আমি আপনাদের দিয়ে দিব, যেগুলো এক নজর দেখতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা দেখেছি জিওগ্রাফি অফ বাংলাদেশ। আমরা ক্লাসে চলে যাই। এটার পিএসসির যে সিলেবাসটা আছে, সিলেবাসের আগেও বিশ্লেষণ করেছি, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বাংলাদেশের টপোগ্রাফিক্যাল ফিচার্স, অর্থাৎ বাংলাদেশের যেই ভূমিগুলো আছে, যেমন হচ্ছে পাহাড়, পর্বত, নদী, তারপর হচ্ছে হাওর, তারপর হচ্ছে বনাঞ্চল, এইগুলার হচ্ছে আসলে ফিচার বা বৈশিষ্ট্য, এটা নিয়ে আসে। আরেকটা হচ্ছে বাংলাদেশের এই ভূমি বা রিজিয়নগুলো ওভার দি টাইম, হচ্ছে সেই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত কিভাবে এগুলো পরিবর্তিত হচ্ছে, বিকাশ হচ্ছে, এগুলোর চেঞ্জ হচ্ছে, তো এটা নিয়ে। তো এখানে আমরা দুইটা জিনিস আজকের সিলেবাসে দেওয়া আছে স্পষ্ট করে, বিভিন্ন এলাকার বা ভৌগোলিকের টপোগ্রাফিক্যাল ফিচার্স বা বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে ওভার দি টাইম। তো আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা মূল আলোচনায়। আমরা প্রথমেই শুরু করব বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান দিয়ে। তো একটা জিনিসের হচ্ছে ভৌগোলিক অবস্থান আসলে কি? ভৌগোলিক অবস্থান হচ্ছে এই যে পুরো বিশ্ব, এই বিশ্বের হচ্ছে ঠিক স্পেসিফিক কোন জায়গাটায় আমার বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, এটার আসলে অবস্থান, অর্থাৎ পৃথিবীর উপর নির্দিষ্ট যে অবস্থান, মানে কোনো দেশ বা অঞ্চলের পৃথিবীর উপর যে নির্দিষ্ট অবস্থান, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। তো এখন এই যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ এই পৃথিবীর কোথায় আসলে নির্দিষ্ট কোন জায়গাটায় অবস্থান করে, এটার একদম স্পেসিফিক বের করার জন্য আসলে যে দুইটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমার অক্ষাংশ বের করতে হবে, লেটিটিউড, আর একটা হচ্ছে আমার দ্রাঘিমাংশ বের করতে হবে। তো এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাধ্যমে আমার বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান, অর্থাৎ এটা পৃথিবীর উপর যে নির্দিষ্ট অবস্থান, সেটা আমরা বের করতে পারবো। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে প্রায় প্রশ্ন আসে। তো আমরা যদি স্পেসিফিক করি যে ভৌগোলিক অবস্থান আমাদেরকে কি কি জানতে হবে। ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে একটা দেশ, সেটা পৃথিবীর এক্স্যাক্টলি কোন জায়গাটায় অবস্থিত, কোন অংশে অবস্থিত, তারপর হচ্ছে ওই দেশ বা ওই রিজিয়ন তার অক্ষাংশ কোথায়, তার দ্রাঘিমাংশ কত, তার হচ্ছে সীমানা কতটুকু, তার যে জিওগ্রাফিক্যাল যে টেরিটরি আছে বা পলিটিক্যাল যে বাউন্ডারি আছে সেটা, তার প্রতিবেশী দেশ কারা, সমুদ্র বা নদীর সঙ্গে ওই দেশটির বা ওই রিজিয়নটির সম্পর্ক কি। তো এই সবগুলো অবস্থান মিলেই হচ্ছে একটা দেশের বা একটা অঞ্চলের ভৌগোলিক অবস্থান। তাহলে এবার আমরা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা নির্ণয় করার চেষ্টা করব। তো বাংলাদেশের প্রথমত হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থানটা কোথায়। তো এটা হচ্ছে আপনারা জানেন যে এটা পৃথিবী, এটা আপনারা হচ্ছে নবম দশমের যে হচ্ছে সমাজবিজ্ঞান বই আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং হচ্ছে একাদশ দ্বাদশের যে হচ্ছে ভূগোল বই আছে, সেই বইয়ে এগুলো আমরা বিস্তারিত পড়েছি। আপনারা হচ্ছে এটার জন্য ওই নবম দশম শ্রেণীর বইটা এবং হচ্ছে একাদশ দ্বাদশের যে ভূগোল বইটা আছে সেটা পাশে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রিলিতে আপনারা ওই MP3 বলেন বা অন্যান্য যে বইগুলো পড়েছেন, সেখানেও আজকের যে অধ্যায় আছে সেটার একটা প্রিলিমিনারি আলোচনা বা হচ্ছে আপনার MCQ টাইপের আলোচনা আপনারা পড়েছিলেন। তো এই যে পৃথিবী, তাহলে ভৌগোলিক অবস্থান, তাহলে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায় সেটা জানার জন্য হচ্ছে আমাদেরকে বের করতে হবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। তো এটা আমি খুব সংক্ষেপে বলি, যেমন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হচ্ছে এই পৃথিবীর মাঝখানে, পৃথিবীটাকে হচ্ছে আপনার এই যে উত্তর এবং দক্ষিণ, পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুইটা গোলার্ধে বিভক্ত করেছে ধরেন একটা নিরক্ষরেখা, যেটা একদম পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়েছে। তো এটা হচ্ছে আমার উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধ। আর বাংলাদেশের অবস্থান দেখেন, এই যে এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার যে এখানে একটা কল্পিত মান আছে, এটার মান হচ্ছে 0। তো এই নিরক্ষরেখার আমি উত্তরে যত দিকে যাব এটার মান বাড়তে থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 করে এভাবে 20 পর্যন্ত ধরেন। এই যে মানে 1 2 3 4 করে, যেমন এখানে 20, তারপরে 21 22 23 24 25 করে এভাবে ধরেন 40 60 পর্যন্ত, এভাবে 90 পর্যন্ত এখানে মান আছে। তো এখন আমি যখন আমার অক্ষরেখাটি বের করব, অক্ষাংশ বের করব, তখন আসলে এই যে নিরক্ষরেখার বাংলাদেশ কোথায় অবস্থিত, এটা যদি আমার নিরক্ষরেখা হয়,
তাহলে এই নিরক্ষরেখার এই যে বাংলাদেশের নিরক্ষরেখার উত্তর, এই যে উত্তর অক্ষাংশে আমাদের অবস্থা, তাহলে এখানে এই যে বাংলাদেশের এটা হচ্ছে, তাহলে মানে আমাদের যে পৃথিবীর যে উত্তর গোলার্ধে বাংলাদেশের অবস্থান হচ্ছে এই যে মানটা দেওয়া আছে, এই মানের এখানে এই যে 20°34' উত্তর অক্ষাংশ, অর্থাৎ এই 20°34' উত্তর অক্ষাংশ ধরেন এই যে বাংলাদেশ এখানে, তারপরে হচ্ছে আমার এই দিক থেকে 26°38' উত্তর অক্ষাংশ, 26°38' উত্তর অক্ষাংশ। অর্থাৎ এইটা আপনারা হচ্ছে প্রিলিমিনারিতেও পড়েছেন। এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রের এখানে এটা উত্তর গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধের কত ডিগ্রি, এই যে একদম কক্সবাজার বা হচ্ছে যে ইয়াটা আছে এখানে হচ্ছে 20°34', আর বাংলাদেশের একদম উত্তরে যে এই যে সর্বশেষ যে জেলা আছে সেটা হচ্ছে আমার 26°38' উত্তর অক্ষাংশে। আর আমার যে দ্রাঘিমাংশ হচ্ছে পৃথিবীর এই যে একটা হচ্ছে গ্রিনিচ মানমন্দির উপর দিয়ে যে একটা কল্পিত রেখা আছে, যেটা আমাকে হচ্ছে পৃথিবীটাকে এই দিক দিয়ে হচ্ছে আমার পশ্চিম দ্রাঘিমাংশ, আর এটা হচ্ছে আমার পূর্ব দ্রাঘিমাংশ। তাইলে আমার বাংলাদেশটা কোথায় পড়েছে? বাংলাদেশটা হচ্ছে এই যে পূর্ব দ্রাঘিমাংশের কোন মানে পড়েছে? পূর্ব দ্রাঘিমাংশের হচ্ছে এই যে এটারও কিন্তু একটা মান আছে আপনার, তাহলে এই যে পূর্ব দ্রাঘিমাংশের এইভাবে যে রেখাগুলো আছে, এই রেখাগুলো কিন্তু এখানে মান আছে, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 করে করে এইভাবে 90 পর্যন্ত। তাহলে এই পূর্ব দ্রাঘিমাংশের হচ্ছে বাংলাদেশ, এখানে একটা, তাহলে এই যে বাংলাদেশের এই যে পূর্ব দিক মানে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে, এই পশ্চিম দিকের জেলাগুলো এটার মান হচ্ছে আপনার 88°1' থেকে, এই যে এটা হচ্ছে 88°1' থেকে আর 92°41 পর্যন্ত, এই যে 92°41। তার মানে হচ্ছে এই জিনিসটা এটা আপনাদের আগে থেকেই জানাশোনা ছিল। তো আমরা একটু দেখালাম যে আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যখন প্রশ্ন চাবে তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অক্ষাংশ এই যে 20°34' থেকে 26°38, আর দ্রাঘিমাংশ হচ্ছে 88°1' থেকে 92.41 দ্রাঘিমাংশের মধ্যে। তাহলে হচ্ছে এই যে আমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য যে একটা শর্ত দেওয়া হয়েছিল, যে হচ্ছে এটা কোনো দেশ বা অঞ্চলের পৃথিবীর উপর যে নির্দিষ্ট অবস্থান, তাহলে আমার এই নির্দিষ্ট অবস্থানটা আমি পেয়ে যাচ্ছি আমার যে অক্ষাংশ এবং যে দ্রাঘিমাংশ আছে সেটার মাধ্যমে। তাহলে বাংলাদেশের নির্দিষ্ট অবস্থান হচ্ছে অক্ষাংশ এটা, আর এটা হচ্ছে আমার দ্রাঘিমাংশ। তারপর হচ্ছে বাংলাদেশের এই যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ পুরো ইয়াটার মধ্য দিয়ে আসলে দুইটা আন্তর্জাতিক রেখা আমার গিয়েছে, একটা হচ্ছে আমার কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে 90° দ্রাঘিমা রেখা। তো এটা হচ্ছে এই যে কর্কট ক্রান্তি রেখা হচ্ছে আমাদের এই যে নিরক্ষরেখা যেটা ছিল, এই যে এই রেখাগুলো যখন এইভাবে অনেকগুলো রেখা, নিরক্ষরেখার উত্তর অক্ষাংশে অনেকগুলো রেখা এইভাবে গিয়েছে, তো ঠিক বাংলাদেশের মাঝখান দিয়ে যেই রেখাটা গিয়েছে, একটা রেখা গিয়েছে যেটাকে আসলে বলা হয় হচ্ছে আমার কর্কট ক্রান্তি বা মকর রেখা। আর এইভাবে যে হচ্ছে আমার দ্রাঘিমাংশগুলো যখন হয়েছিল, তখন এই যে বাংলাদেশের এই লম্বালম্বিভাবে এইভাবে একটা 90° আমার রেখা গিয়েছে। তো এই যে বাংলাদেশের উপর দিয়ে যে আন্তর্জাতিক দুটি রেখা গিয়েছে, এই দুটি রেখা কিন্তু আসলে বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান সেটা কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান রাখে। কিভাবে রাখে? এই যে দুটি রেখা, এই দুটি রেখার ফলে আমার যে হচ্ছে ধরেন এই যে কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখার কারণে এখানে বছরের একটা নির্দিষ্ট দিন আমার সূর্যের রশ্মি কিন্তু সরাসরি লম্বাভাবে পড়ে। তো যে কারণে আমাদের বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের এবং উত্তর গোলার্ধের এই যে গ্রীষ্মের সময় সর্বোচ্চ উষ্ণতা অনুভূতি হয়। তার মানে হচ্ছে আমাদের এই ভৌগোলিক অবস্থানটার কারণে আমার এখানের যে তাপমাত্রা সেটার প্রভাব ফেলতেছে। তারপরে হচ্ছে এই যে সূর্যের অবস্থানের কারণে আমার ঋতু পরিবর্তন, জলবায়ু, ভৌগোলিক বিভাজন, এই যে ইত্যাদি নির্ধারণে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে হচ্ছে এই যে বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থানটা আছে। তার মানে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর যে আন্তর্জাতিক দুটি রেখা গিয়েছে, এই দুটি রেখা হচ্ছে বাংলাদেশের জলবায়ু থেকে শুরু করে বাংলাদেশের তাপমাত্রা, এগুলোতে আসলে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তো এবার আসে আমাদের বাংলাদেশের ভৌগোলিকের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা দেশের আয়তন, সেটাও গুরুত্বপূর্ণ। আমাদের আয়তন তো এটা সবাই জানেন, 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 90তম, এগুলো হচ্ছে স্বাভাবিক। তারপর হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান জানার জন্য যেটি জানতে হয় বাংলাদেশের যে সীমানা, তো সীমানা হচ্ছে যদি বলা হয় বাংলাদেশটা ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত, এটা হচ্ছে আপনার পৃথিবীর এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশের কোথায়? এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ।
তো আমাদের এই সীমানাটা এখানে ভৌগোলিক অবস্থানের সীমানাটা যেটা হচ্ছে আমাদের উত্তরে, এগুলো সব আপনারা পড়ে আসছেন, উত্তরে হচ্ছে ভারতের যে 5টি রাজ্য আছে, আহ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম উত্তরের দিকে, আর দক্ষিণে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, মিয়ানমার, পূর্বে হচ্ছে এই যে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম প্রদেশ ও মিয়ানমার, আর পশ্চিম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ। তার মানে হচ্ছে এই ইয়াটাতে আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অবস্থান যেটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের যেই হচ্ছে আয়তন সেটা, তারপর হচ্ছে বাংলাদেশের সীমানাটা কোথায়, এটা হচ্ছে এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশের কোথায়, দক্ষিণ এশিয়ায়, তারপর হচ্ছে এক্স্যাক্টলি বাংলাদেশের যে ম্যাপ আছে, বাংলাদেশের যে মানচিত্র আছে, তার উত্তরে কি, দক্ষিণে কি, পূর্ব কি, পশ্চিমে কি, এগুলো সব বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়ে। তারপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়ে হচ্ছে বাংলাদেশের যে সীমান্তবর্তী দেশ মানে হচ্ছে আমার নেইবারহুড কান্ট্রিজ কি কি আছে। তাহলে নেইবারহুড কান্ট্রিজ আমাদের ভারত আছে, ভারতের সাথে আমাদের প্রায় 4165 কিলোমিটারের সীমানা। তারপরে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি, তারপরে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য 5টি। তারপরে হচ্ছে আমার আরেকটা সীমান্তবর্তী রাষ্ট্র হচ্ছে মিয়ানমার, যার সাথে আমার 271 কিলোমিটার বর্ডার আছে। তারপর হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে 3টা, তারপর হচ্ছে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 2টা। অর্থাৎ আমার ভৌগোলিক অবস্থান বলতে যা যা বোঝায় এখানে সংক্ষিপ্ত আকারে সবগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ভৌগোলিকের মধ্যে আমার সমুদ্র সীমা, তাহলে সমুদ্র সীমা অনুযায়ী বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটা হচ্ছে আমাদের জাতিসংঘের যে সমুদ্র আইন যেটি ছিল, ইউএন ক্লজ 1982, তো এটা অনুযায়ী বাংলাদেশের মোট সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। আর আমাদের রাজনৈতিক যে সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে যেটা আপনার রাষ্ট্রের সভরেন্টিরও অংশ, এটা উপকূল থেকে 12 নটিক্যাল মাইল, এই অঞ্চলের উপর একটা রাষ্ট্রের মানে পূর্ণ সার্বভৌম অধিকার বিদ্যমান আছে। তারপর হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা হচ্ছে সমুদ্রের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, এবং এই 200 নটিক্যাল পর্যন্ত সমুদ্রের মধ্যে যত আমার হচ্ছে এই যে খনিজ থেকে শুরু করে আমার যত হচ্ছে সামুদ্রিক যে সম্পদ আছে সেটার উপর সম্পূর্ণ অধিকার থাকে একটা রাষ্ট্রের। তারপর হচ্ছে আমাদের মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ, বাংলাদেশের মহীসোপান, এটা হচ্ছে আমার 354 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। তার মানে হচ্ছে আমার বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান সেটা সবগুলা লেয়ার থেকে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে হচ্ছে আমাদের মূল আলোচনাটা আসবে আর কি। তো এটা একদম বেসিক আলোচনা ছিল। প্রথমত ছিল আমাদের ভৌগোলিক অবস্থানের বিশ্ব মানচিত্রের এক্সাক্ট যে লোকেশন কোথায়, এটা আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশের মাধ্যমে দেখিয়েছি। তারপরে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক সীমানার উপর দিয়ে 2টি আন্তর্জাতিক রেখা গিয়েছে, যে 2টা রেখা বাংলাদেশের পরিবেশ এবং হচ্ছে জলবায়ুতে প্রভাব ফেলে। তারপর হচ্ছে আমার দেশের আয়তন ভৌগোলিক সীমার মধ্যে পড়ে, আমার সীমানা কতটুকু, তারপর হচ্ছে আমার সীমান্তবর্তী জেলা, তারপর হচ্ছে আমার হচ্ছে নেইবারহুড কান্ট্রিজ, তারপর হচ্ছে আমার সমুদ্রের যে সীমানা, সবগুলো। তো এখন এই যে বাংলাদেশের একটা ভৌগোলিক প্রিলিমিনারি যে আমরা পরিচয়টা দেখলাম, তো এই পরিচয়টার আলোকে আসলে দেখি যে আসলে বাংলাদেশ এখানে এই যে ভৌগোলিক যে জায়গাটা অবস্থান করেছে, এটা আসলে একটা বাংলাদেশের জন্য অনেক 3 থেকে মানে অনেকগুলো লেয়ারে হচ্ছে এটার একটা গুরুত্ব আছে। তো যেই গুরুত্বগুলো হচ্ছে আপনার আন্তর্জাতিকে যে ইম্পিরিক্যাল অংশটা আসে ওই জায়গাতেও কাজে লাগবে, এবং হচ্ছে যে প্রবলেম সলভিং যেটা আসে ওখানেও কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এই পুরো বাংলাদেশের যে সিলেবাসটা আছে সেখানে হচ্ছে আপনার কাজে লাগবে। তো এবার আমরা দেখি যে বাংলাদেশের আসলে কিছু কি টার্মস দেখি এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে। একটা হচ্ছে আমার অ্যাবসোলিউট লোকেশন। অ্যাবসোলিউট লোকেশন মানে হচ্ছে পরম অবস্থা, অর্থাৎ এই যে পৃথিবীর যে মানচিত্রে যে বাংলাদেশের যে অবস্থানটা, ধরেন এই জায়গায় অবস্থান, বাংলাদেশ হচ্ছে নিরক্ষরেখার উত্তর গোলার্ধে অবস্থান, এবং হচ্ছে আমরা দেখেছি যে দ্রাঘিমাংশের পূর্ব দ্রাঘিমাংশে। তো এই যে বাংলাদেশের এই যে মানে যেটা হচ্ছে আমার ভৌগোলিক অবস্থান, যেটা হচ্ছে আমার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা নির্ধারণ করতে হয়, সেটা কিন্তু আসলে কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ বাংলাদেশ কিন্তু পৃথিবীর এই জায়গাটাতেই আছে। আপনি যদি অস্ট্রেলিয়া দেখেন, অস্ট্রেলিয়ার হচ্ছে দ্রাঘিমাংশ এবং হচ্ছে তার যে অক্ষাংশ সেটা কিন্তু সবসময় এখানেই থাকে। যুক্তরাষ্ট্র কিন্তু ধরেন সবসময় তার একদম স্পেসিফিক মানে হচ্ছে আমার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাধ্যমে যেটা নির্ণয় করা হয় এটাই আসলে মূলত আমার অ্যাবসোলিউট লোকেশন, যেটা আসলে কখনো চেঞ্জ বা পরিবর্তন হয় না। তো এই যে বাংলাদেশের এই যে অ্যাবসোলিউট যে লোকেশন, অর্থাৎ পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রেখার যেখানে অবস্থান, এটার উপর ভিত্তি করে বাংলাদেশের কিছু গুরুত্ব আছে। কি কি গুরুত্ব? একটা হচ্ছে আমাদের অনুকূল জলবায়ু ও কৃষি উৎপাদন। তো বাংলাদেশ হচ্ছে আমরা দেখি যে পৃথিবীর উত্তর গোলার্ধের যে উষ্ণমণ্ডলীয়, যেহেতু আমাদের নিরক্ষরেখার
উত্তর গোলার্ধে, তাহলে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে আমাদের এখানে যে জলবায়ু আছে এটা উষ্ণ এবং আর্দ্র থাকে। তাহলে আমরা যদি আসলে পৃথিবীর মানচিত্রে আমাদের যদি হচ্ছে পরম অবস্থা, আমাদের যদি লোকেশনটা যদি ধরেন এখানে না হয়, এটা যদি হচ্ছিল ধরেন এটা যদি ধরেন হচ্ছে পশ্চিমে কিংবা হচ্ছে এটা যদি পশ্চিম দ্রাঘিমাংশে হতো, তাহলে আমাদের দেখা যেত যে আসলে আমাদের এখানে থাকার কারণে আমাদের যে আবহাওয়াজনিত যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, যেমন হচ্ছে আমরা এখানে বাংলাদেশের এই জায়গায় লোকেশন হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে আমরা স্পষ্ট করে 3টা ঋতু পাচ্ছি। আমরা গ্রীষ্ম ঋতুও পাচ্ছি, আমরা বর্ষা ঋতুও পাচ্ছি, আমরা শীত ঋতুও পাচ্ছি। কিন্তু আমাদের বাংলাদেশের লোকেশনটা যদি এখানে হতো আমরা কিন্তু আসলে এই যে 3টা গ্রীষ্ম, বর্ষা, শীত এতগুলো ঋতু কিন্তু আমরা পেতাম না, যেটা আমাদের, তো যে কারণে আমরা এই 3টা ঋতু পাই। আমাদের আসলে কৃষিকাজে কিন্তু আমাদের বৈচিত্র্য আসে। আমাদের শীতকালীন এক ধরনের কৃষিজ ফসল আসে, বর্ষাকালে এক ধরনের আসে, শীতে এক ধরনের আসে, গ্রীষ্মতে এক ধরনের আসে। তাহলে আমার এই যে অ্যাবসোলিউট লোকেশনের কারণে আমার যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি সেইটাই হচ্ছে এই অ্যাবসোলিউট। এখানে আমরা একটু দেখি, তাহলে আমাদের এখানে অনুকূল জলবায়ু এবং কৃষিজ উৎপাদনে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে, কারণ আমরা হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে একটা অবস্থান করছি এবং আমাদের গ্রীষ্ম, বর্ষা, শীত 3টা ঋতুই আমরা পাচ্ছি অ্যাবসোলিউট লোকেশনের কারণে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে নদীমাতৃক ভূপ্রাকৃতিক গঠনের সহায়তা, অর্থাৎ বাংলাদেশের যে লোকেশনটা এখানে আসলে আমরা দেখি যে এখানে গঙ্গা, ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত হওয়ায় বাংলাদেশে একটি বৃহৎ বদ্বীপ অঞ্চল সৃষ্টি করেছে, যে কারণে আমাদের এই দেশের মাটিটা আসলে উর্বর এবং হচ্ছে সেচ ব্যবস্থার জন্য সহজ। তাইলে বাংলাদেশের লোকেশনটা যদি হচ্ছে ধরেন অ্যাবসোলিউট লোকেশন যদি বাংলাদেশের এই জায়গায় না হয়, ওই যে মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, যে আফগানিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজিস্তান, ওই জায়গাটা যদি হতো, তাহলে কিন্তু আসলে আমরা কিন্তু এই যে বাংলাদেশের মাটি যে উর্বর এবং সেচ ব্যবস্থা এবং এই যে এতগুলো নদী, সেটা কিন্তু আমরা পেতাম না। তার মানে আমার অ্যাবসোলিউট লোকেশনটার যে সুবিধা আমরা দেখতেছি, একটা হচ্ছে আমার এখানে ঋতুগুলো অনেকগুলো ডাইভার্সিফাইড ঋতু হচ্ছে, যে কারণে আমার কৃষি ফসলও ডাইভার্সিফিকেশন হচ্ছে। তারপর হচ্ছে আমার এখানে অ্যাবসোলিউট লোকেশনের কারণে আমি নদীমাতৃক একটা ভূপ্রকৃতি আমি পেয়েছি, যে কারণে আমার মাটি উর্বর মাটি পাচ্ছি, যেটা আসলে আফগানিস্তান বা কিরগিজিস্তান এগুলো পাচ্ছে না, যেটা হচ্ছে ধরেন রাশিয়া পাচ্ছে না। তৃতীয়ত হচ্ছে আমার এই অ্যাবসোলিউট লোকেশনের সুযোগ সুবিধা হচ্ছে আমার জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদের এখানে প্রাচুর্য আছে। যেমন আমার এখানে হচ্ছে যেমন কোনো অঞ্চলে বন, কোনো অঞ্চলে পাহাড়, কোনো অঞ্চলে সমুদ্র, কোনো অঞ্চলে নদী, জলভূমি, আমার অর্থাৎ আমার এই ভূখণ্ডটাতে একদম সবকিছু বিদ্যমান আছে। মানে বন, পাহাড়, সমুদ্র, নদী, জলাভূমি সবকিছু বিদ্যমান থাকার ফলে আমার এখানে প্রাকৃতিক সম্পদ, পর্যটন কেন্দ্র, পরিবেশগত যে একটা ভারসাম্য সেটা সুযোগ আছে। যেমন অনেক দেশ আছে যেখানে আসলে শুধু পাহাড় আর পাহাড়, কোনো সমুদ্র নেই, যেমন ধরেন হচ্ছে সৌদি আরব, কোনো সমুদ্র নেই। তারপর হচ্ছে অনেক দেশ আছে যেখানে কোনো ধরেন নদী নেই। তো এই ধরনের বাংলাদেশের যেই অ্যাবসোলিউট যে লোকেশন পৃথিবীর যে অক্ষাংশে এবং দ্রাঘিমাংশে, সেই লোকেশনের কারণে কিন্তু আমরা এই ধরনের একটা জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যটা পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে বঙ্গোপসাগর সংলগ্ন অবস্থান। তাহলে আমাদের দক্ষিণে যখন বঙ্গোপসাগর আমরা যখন পাই এই লোকেশনে পাওয়ার কারণে আমাদের আসলে যে আন্তর্জাতিক যে বাণিজ্য পথে সেখানে সমুদ্রের ব্যবহার বৃদ্ধি পাওয়া যায়। যেমন হচ্ছে আমাদের এখানে চট্টগ্রাম, পায়রা, মোংলা বন্দর আছে, যে কারণে আমাদের মৎস্য সম্পদে সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে। কিন্তু এই পৃথিবীর লোকেশনে যাদের আসলে ধরেন যে লোকেশনে পড়ছে ধরেন আফগানিস্তান, তাদের কিন্তু সমুদ্রপথে বাণিজ্য করার কোনো সুযোগ নেই। তাদের সমুদ্রপথে বাণিজ্য করতে হলে তাদেরকে ইরানের আব্বাস বন্দর ব্যবহার করতে হয়। তারপর ধরেন যে তুর্কমেনিস্তান, তাদের বাণিজ্য করার জন্য ধরেন পাকিস্তানের বন্দর ব্যবহার করতে হয়। কিন্তু বাংলাদেশের এই ধরনের একদিকে বঙ্গোপসাগর সংলগ্ন অবস্থা থাকার কারণে আমাদের সমুদ্রপথের মানে ওপেন টু দি সি থাকার কারণে আমাদের বাণিজ্যিক সুবিধা আছে। তারপরে মানব বসতির জন্য অনুকূল পরিবেশ। এখানে আসলে আমাদের এই যে সমতল ভূমি, উর্বর ভূমি, পানির সহজলভ্যতা থাকার কারণে আমরা এখানে সহজে বসবাস করতে পারছি, কৃষিকাজ করতে পারছি, শিল্প নগরের বিকাশ হচ্ছে। তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থান। বাংলাদেশের এই লোকেশনটা এমন জায়গায় পড়েছে যেটা একদিকে দক্ষিণ এশিয়ায়, আবার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, দুইটার মাঝামাঝি অবস্থানে। তো যে কারণে আসলে আমাদের এখানে একটা গেটওয়ে হিসেবে আমরা কাজ করতে পারতেছি, মানে ভূরাজনৈতিক একটা সেতু বন্ধন হয়েছে, যে কারণে আমাদের দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো উভয়ের সাথে বাণিজ্য, যোগাযোগ, সাংস্কৃতিক যে বিনিময় সেগুলো সহায়ক। তাহলে হচ্ছে বাংলাদেশের এই যে অ্যাবসোলিউট লোকেশন, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? অ্যাবসোলিউট লোকেশন হচ্ছে আমার এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর হচ্ছে যে কাল্পনিক দুটি রেখা ভাবে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আমার এই যে একটা হচ্ছে আমার এই যে নিরক্ষরেখা, যেটির মাধ্যমে পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং হচ্ছে দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়েছে।
আরেকটি হচ্ছে আমার এই যে দ্রাঘিমাংশ, যেটির মাধ্যমে পৃথিবীর পশ্চিম দ্রাঘিমাংশ এবং পূর্ব দ্রাঘিমাংশে ভাগ করা হয়েছে, পূর্ব পশ্চিমে, পৃথিবীটাকে পূর্ব পশ্চিমে ভাগ করা হয়েছে এই দ্রাঘিমাংশ রেখা দ্বারা, আর নিরক্ষরেখা দ্বারা হচ্ছে উত্তর দক্ষিণে। তাহলে এই যে পৃথিবীর দ্রাঘিমাংশ এবং হচ্ছে আমার নিরক্ষরেখা, এগুলোর মধ্যে আমার বাংলাদেশের যে অবস্থানটা, এটা কিন্তু একদম ফিক্সড এবং এটা অপরিবর্তিত, এটা কখনো পরিবর্তন হয় না। তাহলে এই অবস্থানটাই হচ্ছে আমার অ্যাবসলিউট লোকেশন, যেটা আমার বলে যে মানে পরম অবস্থা। তো এই অবস্থা থাকার কারণে আমাদের কি কি সুবিধা আমরা পেয়েছি সেটা আমরা এখানে দেখালাম। ধরেন এই অ্যাবসলিউট লোকেশন, ধরেন এই যে এখানে নিউজিল্যান্ড আছে, এখানে হচ্ছে অস্ট্রেলিয়া আছে, তারপর ধরেন এখানে রাশিয়া আছে। তাহলে বাংলাদেশ এই লোকেশনে, এই অ্যাবসলিউট লোকেশনে হওয়ার কারণে বাংলাদেশ যে যে সুবিধাগুলো পাচ্ছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা রাশিয়া কিন্তু সেই সেই সুবিধাগুলো পাচ্ছে না। তো এটি আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ অ্যাবসলিউট লোকেশনের কারণে কি কি সুবিধা পাচ্ছে। এবার আসি আমাদের লোকেশনটা হচ্ছে রিলেটিভ লোকেশন। রিলেটিভ লোকেশন হচ্ছে এটা আপনার আপেক্ষিক। আপেক্ষিক রিলেটিভ লোকেশনটা হচ্ছে মানে যে কোনো দেশ বা স্থানের সাথে অন্য কোন দেশের আছে আপনার, মানে বর্ডার আছে, মানে তার পার্শ্ববর্তী কোন দেশ আছে, বা তার সাথে সাগর বা ভৌগোলিক অন্যান্য অঞ্চলের সঙ্গে এগুলোর অবস্থান। তাহলে বাংলাদেশের যে আপেক্ষিক যে অবস্থান, আপেক্ষিক অবস্থানটা যদি আমরা দেখি, অর্থাৎ বাংলাদেশের আপেক্ষিক অবস্থানটা কোথায়, আমরা দেখি যে বাংলাদেশের এই যে সীমানাটা আছে 1,47,570 বর্গ কিলোমিটার, এই সীমানাটার চারপাশে কি আছে সেটাই হচ্ছে আমার রিলেটিভ লোকেশন বা আপেক্ষিক। তাহলে আমার উত্তরে আছে বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, দক্ষিণে আছে বঙ্গোপসাগর ও মিয়ানমার, পূর্বে আছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ। তাহলে এই যে আমার 1,47,570 বর্গ কিলোমিটারের এই যে মানচিত্র, এই মানচিত্রের আশেপাশে যেটা আছে সেটাই হচ্ছে আমার রিলেটিভ লোকেশন। তাহলে রিলেটিভ লোকেশনে আমরা কি দেখছি, বাংলাদেশের সুবিধা একটা হচ্ছে আঞ্চলিক সংযোগের একটা সেতু বন্ধন। তাহলে বাংলাদেশ হচ্ছে একদিকে দক্ষিণ এশিয়ার যে ভারত, নেপাল, ভুটানের কাছাকাছি, দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে ভারত, নেপাল, ভুটানের কাছাকাছি, অপরদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে যেমন হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া। তাহলে এই দুইটা অঞ্চলের মাঝামাঝি অবস্থায়, সংযোগস্থলে অবস্থান। ফলে হচ্ছে আমার এই অঞ্চলের যে আঞ্চলিক যে সহযোগিতা সংস্থাগুলো আছে, সার্ক, বিমস্টেক, তারপর হচ্ছে বিসিআইএম ইত্যাদির জন্য বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমার এই রিলেটিভ লোকেশনের সুবিধা হচ্ছে আমার এই যে মানচিত্রের একদম পাশে হচ্ছে আমার বঙ্গোপসাগর আছে। তাহলে বঙ্গোপসাগর থাকার কারণে, এটা এর আগেও বর্ণনা করেছি, যেটা আমার চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরের সাথে আমি সমুদ্র বাণিজ্য করতে পারছি। তারপর হচ্ছে সমুদ্র পথে আমি সহজে একদম দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপের সাথে সহজে বাণিজ্য করতে পারছি। আমার এই রিলেটিভ লোকেশনের কারণে আমার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যিকের সুযোগ রয়েছে। ধরেন হচ্ছে যুক্তরাষ্ট্র যেই জায়গায় অবস্থিত বা কানাডা যেই জায়গায় অবস্থিত, তার নিচে হচ্ছে ধরেন যুক্তরাষ্ট্র, তার নিচে হচ্ছে মেক্সিকো। তো কানাডার এই জায়গায় অবস্থানের কারণে তার হচ্ছে রিলেটিভ লোকেশনটা দেখেন, কানাডার রিলেটিভ লোকেশনটা হচ্ছে তার সাথে, তার নিচে হচ্ছে যুক্তরাষ্ট্রের সীমানা রয়েছে, তার সাথে কিন্তু আর অন্য কোনো রাষ্ট্রের সীমানা নাই। তো যে কারণে আসলে সে একটা রাষ্ট্র থেকেই আসলে সুবিধাটা পায়, মানে সে আর যেমন একটা রাষ্ট্র থেকে সুবিধা বলতে, আপনি যখন বাণিজ্য করবেন, তাহলে বাণিজ্য করলে আপনি যুক্তরাষ্ট্রের সাথে যখন বাণিজ্য করবেন আপনার ট্রানজ্যাকশন কস্ট কমে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার এখানে সীমানার বা হচ্ছে যে দূরত্ব, যে ডিস্টেন্স, সেটা কম। কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গায় অবস্থিত যেখানে বাংলাদেশের আশেপাশে দেশ অনেকগুলো আছে, মানে একদম অনেকগুলো, যেমন হচ্ছে ভারত, নেপাল, তারপর হচ্ছে আমার মিয়ানমার, তারপর হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, মানে একদম পাশাপাশি থাকার কারণে আমার হচ্ছে অনেক ধরনের আমি সুযোগ সুবিধা পাচ্ছি। তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমার সহজে যোগাযোগ করার একটা সুযোগ সুবিধা আমার এখানে আছে। তারপর হচ্ছে কৃষি ও অর্থনৈতিক বিনিময় সহায়ক, মানে আমার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে ভারত, মিয়ানমার, তারাও কিন্তু আসলে অধিক পরিমাণে কৃষি এবং বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্ত, এবং তাদের কৃষি ব্যবস্থা এবং বাংলাদেশের যে কৃষিজ ফসল সেটার সাথে একটা সাদৃশ্য আছে। তো সাদৃশ্য থাকার কারণে আমি এখানে একটা রিলেটিভ যে লোকেশনের যে বেনিফিট পাচ্ছি, আমি আমার পণ্য, খাদ্যশস্য, শিল্প পণ্য এগুলো আমি বিনিময় এক্সচেঞ্জ করতে পারছি, যে কারণে হচ্ছে আমার, তাছাড়া আমার ট্রানজ্যাকশন কস্ট কমে যাচ্ছে, লো ট্রানজ্যাকশন কস্ট হচ্ছে। এগুলো একদম বেসিক আলোচনা। তারপর হচ্ছে আমার পর্যটন ও সাংস্কৃতিগত বিনিময়ের সুবিধা আছে। আমার পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন এগুলো থাকার কারণে
আমার প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের যে পর্যটক আছে তাদেরকে এগুলো আকৃষ্ট করে। আমার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপর হচ্ছে আমার যতগুলো পর্যটক এরিয়া আছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রকে আকর্ষণ করে। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাথে আমাদের ভাষার মিল আছে, সাংস্কৃতিকগত কিছুটা মিল আছে, ইতিহাসের মিল থাকায় আমাদের সাংস্কৃতিক সম্পর্কও একটা একটা গভীরতা আছে এই জায়গায়। মানে এটা দ্বারা আপেক্ষিক মানে রিলেটিভ লোকেশন দ্বারা বোঝায়, অর্থাৎ আপনার দেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, যেই রিজিয়নগুলো আছে, তাদের থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেটা। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রিলেটিভের অনেকগুলো ভালো সুবিধাই আছে। তারপর হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন, কৌশলগত। তো স্ট্র্যাটেজিক লোকেশন বলতে বোঝায় কোনো একটা দেশ বা স্থানের এমন একটা ভৌগোলিক অবস্থান যেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক এবং ভূরাজনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্ব আছে। তাইলে আমাদের দেখি যে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন আছে কিনা। তাহলে আমরা দেখেছি যে আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংযোগস্থলে অবস্থিত আছি। তো সংযোগস্থলে আছি যে কারণে হচ্ছে ধরেন মনে করেন যে হচ্ছে ইউরোপের একটা রাষ্ট্র, ধরেন ফ্রান্স, সে হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার যেমন সংস্থা হচ্ছে ধরেন আমাদের সার্ক আছে, আর দক্ষিণ পূর্ব এশিয়ার ধরেন একটা সংগঠন আছে ধরেন যে বিমস্টেক। এখন মনে করেন যে ইউরোপের একটা রাষ্ট্র ফ্রান্স কিংবা ইতালি, তারা হচ্ছে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সব এই দুইটা রিজিয়নের সাথে, এই দুইটা সংগঠনের সাথে তারা একটা কোনো বাণিজ্যিক কোলাবোরেট করতে চায়। তো বাণিজ্যিক কোলাবোরেট করতে চায়, যদি একটা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, তখন তারা দেখে যে বাংলাদেশ হচ্ছে এই দুইটা অঞ্চলের মাঝখানে অবস্থিত। তো যে কারণে আসলে তাদের জন্য এটা সুবিধা। যেমন হচ্ছে বিগত সরকার, শেখ হাসিনা সরকার থাকার আমলে এক সময় ওই যে তখন যেখানে ফ্রান্সের যে প্রাইম মিনিস্টার আসছিল, ফ্রান্সের প্রাইম মিনিস্টার এবং হচ্ছে আসছিল, সে কিন্তু এসে বলতেছে যে বাংলাদেশ হচ্ছে এই যে জিওগ্রাফিক দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থানস্থলে অবস্থিত, যে কারণে আসলে এই দুইটা রাষ্ট্রের সাথেই সে সম্পর্ক বিল্ড আপ করতে চায় ফ্রান্স। তাহলে যে কারণে আসলে এই দুইটা রাষ্ট্রের মাঝখানে অবস্থান হওয়ার কারণে সে বলতেছে যে বাংলাদেশ হচ্ছে আমার একটা পছন্দের এরিয়া, যে কারণে আমি বাংলাদেশে আসলে সম্পর্ক বিল্ড আপ করতে চাই। তার মানে আমার এখানে একটা ভূরাজনৈতিক সংযোগ স্থল আছে, এটা যে কোনো রাষ্ট্রের জন্যই, তারা যদি এই দুইটা অঞ্চলে কেউ যদি রিলেশন করতে চায় বা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, তাদেরকে আসলে বাংলাদেশকে আসলে বেছে নিতে হবে, যেহেতু দুইটা সংযোগস্থলে অবস্থিত। তারপর হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান। তো আমরা দেখেছি যে আসলে এই যে সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি সম্পদ বা নৌ নিরাপত্তার জন্য একটা কৌশলগত এখানে অবস্থান আছে। এখানে চট্টগ্রাম এবং পায়রা যে সমুদ্র বন্দর আছে, এগুলো ভবিষ্যতে আঞ্চলিক যে ট্রানজিট এবং বাণিজ্যের যে কেন্দ্র, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে এখানে জিওগ্রাফিক্যাল, যেটা আপনারা দেখেছেন যে হচ্ছে জিওগ্রাফিক্যাল হচ্ছে চীন এবং ভারত মিয়ানমার সম্পর্কের কেন্দ্রবিন্দু। বিশেষ করে হচ্ছে আমাদের এই অঞ্চলটাতে আমাদের যেটা হচ্ছে যেমন চীন, আরেকটা হচ্ছে ভারত, চীন এবং ভারত দুইটাই হচ্ছে আসলে পরাশক্তি। দুইটা পরাশক্তির মাঝখানে ব্যালেন্স করার জন্য আপনার আশেপাশে কিছু রাষ্ট্র প্রয়োজন হয়। তাহলে বাংলাদেশ হচ্ছে এই যে চীন এবং ভারত দুটি পরাশক্তি রাষ্ট্রের মধ্যে যে পাওয়ার স্ট্রাগল, সেই পাওয়ার স্ট্রাগলের ব্যালেন্স করার ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে অবস্থান, কৌশলগত অবস্থান, তো এই জায়গাটা থেকেও আপনার এটা দেখানো যায়। তারপর হচ্ছে বাণিজ্যিক ও জ্বালানি করিডোর হিসেবে, মানে ব্লু ইকোনমিক হাব হিসেবে। তারপর হচ্ছে নিরাপত্তা ও সামরিক দিক থেকে গুরুত্ব। বাংলাদেশের যে সেন্ট মার্টিন আছে, এই সেন্ট মার্টিন হচ্ছে ধরেন এখানে যদি যুক্তরাষ্ট্র একটা সামরিক ঘাঁটি তৈরি করতে পারে, সে ইজিলি এখান থেকে ভারত, চীন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল সে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ কৌশলগত হচ্ছে আমার কৌশলগত লোকেশন অবস্থান হচ্ছে ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশ কিভাবে গুরুত্বপূর্ণ সেটা দেখানো। তারপর হচ্ছে আমার সিসাইড লোকেশন। সিসাইড লোকেশন মানে হচ্ছে আমার একদিকে যেহেতু একটা বিশাল সমুদ্র আছে এবং হচ্ছে আমার এখানে উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের মহীসোপান আছে, তো এই জায়গা থেকে আমার খনিজ সম্পদ বা জ্বালানি সম্পদের একটা বিশাল চাহিদা আছে। যেমন বাংলাদেশের বঙ্গোপসাগরের যে খনিজ সম্পদ আছে, এটা নিয়ে আসলে রাশিয়ার যেমন আগ্রহ আছে, যুক্তরাষ্ট্রের তেমন আগ্রহ আছে, এখানে ভারতেরও আগ্রহ আছে। তো এই জায়গা থেকে আমার সিসাইড লোকেশন থাকার কারণে এখানে বাংলাদেশ একটা স্পেসিফিক গুরুত্ব আছে। তারপরে বাণিজ্য বন্দর সুবিধা, যেটা আমরা এর আগেও বললাম। তারপর হচ্ছে পর্যটনের সুবিধা। এবার হচ্ছে এই যে আমরা অনেকগুলো জায়গা থেকে বাংলাদেশের লোকেশনটাকে দেখলাম, এটা একদম বেসিক পড়াশোনা, কোনো বুঝারও আসলে খুব বেশি কিছু নাই। তাহলে এটার আসলে সামারিটা কি, এটা আমি আসলে পরীক্ষায় কিভাবে ব্যবহার করব। মানে আমরা তো দেখলাম যে একটা অ্যাবসুলেট লোকেশন, মানে যেটা আসলে আমার চেঞ্জ হয় না, এটা পৃথিবীর মানচিত্রে অক্ষাংশ এবং যে দ্রাঘিমাংশ সেটার মাঝখানে অবস্থান, যেটার কারণে আমাদের কিছু সুযোগ সুবিধা আছে। আমরা দেখি যে বাংলাদেশের মানচিত্রের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, যে অঞ্চলগুলো আছে, সেটা হচ্ছে রিলেটিভ লোকেশন। এই রিলেটিভ লোকেশনেও বাংলাদেশের কিছু স্পেসিফিক সুযোগ সুবিধা আছে।
তৃতীয়ত আমরা দেখি যে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যে কৌশলগত বা স্ট্র্যাটেজিক লোকেশন, সেখানেও আমাদেরকে বঙ্গোপসাগর, তারপর হচ্ছে আমাদের সেন্ট মার্টিন, তারপর হচ্ছে আমার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে সংযোগস্থল, যে কারণে আমার ভূরাজনৈতিকভাবে আমার কিছু সুযোগ সুবিধা আছে। তারপর হচ্ছে আমার হচ্ছে সিসাইড লোকেশন, অর্থাৎ আমি বঙ্গোপসাগরের সাথে আছি, যে কারণে আমারও এখানেও কিছু সুযোগ সুবিধা আছে। তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো, এটা আমি হচ্ছে এভাবে মনে রাখবো, তাইলে আমার পরীক্ষা যখন আসে তাহলে আমি এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারে লিখবো। এখানে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব। যদি গুরুত্ব না থাকে তাহলে মাঝে মাঝে থাকে যে সুবিধা। তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব যেই সুবিধা, এটাও এক। যদি আসে যে ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও সুবিধা নিয়ে লেখো। যদি আসে যে বঙ্গোপসাগরের অবস্থান, গুরুত্ব এবং সুবিধা নিয়ে আলোচনা করো। যদি আসে যে হচ্ছে সেন্ট মার্টিনের অবস্থান, গুরুত্ব এবং সুবিধা নিয়ে আলোচনা করুন। তাহলে এই যে সবগুলো প্রশ্ন, এই সবগুলো প্রশ্নের উত্তরই হচ্ছে আমরা এতক্ষণ ধরে যা দেখলাম সেটা। এটা আসলে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এমপিরিক্যাল পার্টও কিন্তু প্রায় আসে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের চ্যালেঞ্জগুলো কি কি, অথবা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের যে সুবিধাগুলো আছে। এই যে বাংলাদেশের অ্যাবসলিউট লোকেশনে থাকার কারণে কিছু সুবিধা আছে, আমার রিলেটিভ লোকেশনের সুবিধা আছে, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশনের সুবিধা আছে, সিসাইড। আমার 46 মনে হয় এরকম একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের এই যে অবস্থানগত যে সুবিধাগুলো আছে এগুলোকে আমি কিভাবে কাজে লাগিয়ে বৈশ্বিকভাবে লাভবান হতে পারি। তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আপনার এই যে উপরে যা পড়ালাম সেটা হচ্ছে আপনার কাজে লাগবে। যদি এরকম প্রশ্ন আসে, আপনি প্রথমে অ্যাবসলিউট লোকেশন লিখে যে বাংলাদেশের অ্যাবসলিউট যে লোকেশন আছে এটার এই সুবিধা আছে এটা দেখাবেন। তারপর বাংলাদেশের রিলেটিভ লোকেশনের এই সুবিধা আছে এটা দেখাবেন। স্ট্র্যাটেজিক লোকেশনের এই সুবিধা আছে দেখাবেন। সিসাইড লোকেশনের এই সুবিধা আছে দেখাবেন। অর্থাৎ আপনি এতদিন একটা গদবাদা লেখা লিখতাম আমরা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বা সুবিধা নিয়ে যদি প্রশ্ন আসে, আপনি এতদিন লিখতেন যে এটার পাশে বঙ্গোপসাগর আছে, আপনি লিখতেন যে হচ্ছে আমার দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে এটার সংযোগস্থল অবস্থিত। আমরা লিখতাম যে আমাদের এখানে হচ্ছে নদী আছে, আমাদের এখানে হচ্ছে এইভাবে আমরা একদম কমন, যেটা আসলে বিভিন্ন বইগুলোতেও লেখা কমন। তো যে কারণে আপনার লেখাটা হচ্ছে রিটেনে যেটা হচ্ছে আপনাকে একটু একাডেমিক লিখতে হবে বিভিন্ন পরিভাষা ব্যবহার করে। দুঃখিত, একটা ফোন আসছে, কেটে দিচ্ছি। সেটা হচ্ছে আমার যে লেখাটা খাতার মধ্যে আমার যে প্রেজেন্টেশনটা থাকবে সেটা একটা একদম একাডেমিক স্টাইলে থাকবে এবং এটা দেখতে যেন মানসম্মত মনে হয়। আপনি ওই 1 2 3 4 পয়েন্ট দিয়ে লেখার থেকে আপনি যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং সুবিধা, কিংবা ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুবিধা, বঙ্গোপসাগরের অবস্থান গুরুত্ব সুবিধা, সেন্ট মার্টিনের অবস্থান গুরুত্ব সুবিধা, তার মানে আপনি আসলে এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারে দেখাবেন যে অ্যাবসলিউট লোকেশনের দৃষ্টিকোণ থেকে সুবিধা, রিলেটিভ লোকেশনের দৃষ্টিকোণ থেকে সুবিধা, স্ট্র্যাটেজিক লোকেশনের দৃষ্টিকোণ থেকে সুবিধা, সিসাইড লোকেশনের দৃষ্টিকোণ থেকে সুবিধা। এভাবে আপনি যখন দেখাবেন তখন লেখাটা হচ্ছে মোর একাডেমিক দেখাবে এবং হচ্ছে এটা আপনার অন্যদের যে লেখা সেটা থেকে আসলে পৃথক করবে। তাহলে আমাদের ভৌগোলিক সুবিধা এগুলো আমরা অ্যাবসলিউট এই চারটার পাশাপাশি হচ্ছে আমরা আরো কিছু সুবিধা যেগুলো হচ্ছে দেখেন, যেমন হচ্ছে আমাদের এখানে অন্যান্য আরো কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স। বাংলাদেশ এখানে ভৌগোলিক সুবিধা আছে, আমার যে রিলেট, এটা কিন্তু আমার কোনো সীমান্তের সংঘাত নেই। মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মানে আছে, সীমানা আছে। বাংলাদেশ ভারত সীমানার মধ্যে কোনো সীমান্ত সংঘাত নেই। আমাদের ছিটমহল সমস্যা ছিল, সেটা আসলে রিজলভ হয়ে গিয়েছে। বাংলাদেশের সাথে মিয়ানমারের বর্ডার নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সমুদ্র সীমা নিয়ে আমাদের বিরোধ ছিল, সেটাও আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে বাংলাদেশের একটা যে সুবিধা, এই যে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স, সীমান্তে কোনো সংঘাত নেই। আচ্ছা বলেন তো এখন এই যে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স, এটা আসলে আমার কোন সুবিধার মধ্যে পড়ে? অ্যাবসলিউট না রিলেটিভ নাকি স্ট্র্যাটেজিক নাকি হচ্ছে সিসাইড? এটা একটু জাস্ট আপনারা যারা ইয়াতে দেখছেন, জুমে ক্লাস করছেন, তারা একটু ওখানে চ্যাট বক্সে লিখেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা একটু কমেন্টে লিখেন যে বাংলাদেশ যে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স, সীমান্তে কোনো সংঘাত নেই, এটা আসলে কোন ধরনের সুবিধার মধ্যে পড়েছে। দ্বিতীয়ত আমাদের অন্যান্য আরো যে সুবিধাগুলো আছে সেটা হচ্ছে আমাদের 7 সিস্টার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার ট্রানজিটের কারণে ভারতের কাছে বাংলাদেশে একটা স্পেসিফিক গুরুত্ব আছে, কারণ তার পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার যদি সে যোগাযোগ কমিউনিকেশন করতে চায় তাহলে তার বাংলাদেশকে তার লাগবেই, বাংলাদেশের উপর দিয়ে তার ট্রানজিট লাগবেই। তো যে কারণে আমাদের এখানে 7 সিস্টার্স অফ ইন্ডিয়া থাকার কারণে আমার এটাও সুবিধা। তা এই 2 নাম্বারটাও আসলে একটু কমেন্ট করবেন যে এটা আসলে কোন ধরনের সুবিধার মধ্যে পড়ে, উপরের অ্যাবসলিউট না রিলেটিভ না স্ট্র্যাটেজিক না সিসাইড। তৃতীয়ত হচ্ছে আমার এখানে স্থলবেষ্টিত যে রাষ্ট্রগুলো আছে তারা আমার পোর্ট ব্যবহারের জন্য তাদের কাছে আমাদের একটা গুরুত্ব আছে। তারপর হচ্ছে আমাদের একটা ব্লু ইকোনমি, বিশাল একটা সমুদ্র আছে বঙ্গোপসাগর, যে ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে আমি আমার বিশাল সম্ভাবনা আছে। তারপর হচ্ছে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে বৈশ্বিক প্রতিযোগিতা, যেমন যুক্তরাষ্ট্র হচ্ছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে জাপানের হচ্ছে একটা বিগ
বিগ বি একটা প্রজেক্ট আছে, চীনের হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট আছে, আর 6 নাম্বারটা হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি টু দি গ্লোবাল পাওয়ার, অর্থাৎ চীন জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি টু দি গ্লোবাল পাওয়ার। তাহলে এই অঞ্চলে, এশিয়া অঞ্চলে দুইটা গ্লোবাল পাওয়ার, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে ধরেন ভারত। তো এই দুইটা গ্লোবাল পাওয়ারের মাঝামাঝি জায়গা হচ্ছে বাংলাদেশের একটা অবস্থান। তাহলে এখন আমরা যদি দেখি আপনারা কয়েকজন কমেন্ট করেছেন, সেটা হচ্ছে এই দেখেন, এই যে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স, আমাদের কোনো সীমান্তে কোনো সংঘাত নেই। এই যে সীমান্ত মানে কি, আমার হচ্ছে যে লোকেশনের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে প্রতিবেশী, তাহলে এটা তো আমার রিলেটিভ লোকেশন। তাহলে এই যে কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স, এটা হচ্ছে আমার রিলেটিভ লোকেশনের সুবিধা। তারপর হচ্ছে 7 সিস্টার্স অফ ইন্ডিয়া, এটাও আমার রিলেটিভ লোকেশনের সুবিধা। তারপর হচ্ছে আমার ধরেন এই যে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে বৈশ্বিক প্রতিযোগিতা, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক লোকেশনের সুবিধা। আবার হচ্ছে বঙ্গোপসাগর যেহেতু একটা স্থান স্পেসিফিক বাংলাদেশের, এটা অ্যাবসোলিউট লোকেশনের মধ্যেও পড়ে। আর জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি টু দি গ্লোবাল পাওয়ার, চীন এবং ভারত, এটা আমার হচ্ছে স্ট্র্যাটেজিক যে লোকেশন আছে এটার সুবিধা। আশা করি যে এতক্ষণ পর্যন্ত যেটুকু পড়িয়েছি এটা আপনাদের কাছে স্পষ্ট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সেটার গুরুত্ব নিয়ে যখন আসবে পরীক্ষায় প্রশ্ন যদি কোনো আসে, সেটা বাংলাদেশ এফেয়ার্সে আসে এই অধ্যায় থেকে, অথবা এটা আন্তর্জাতিক বিষয়গুলির এম্পিরিক্যালে আসে, অথবা আন্তর্জাতিক বিষয়গুলি যদি প্রবলেম সলভিংয়ে আসে, তাহলে আমি হচ্ছে অবশ্যই এই টার্মগুলোর আন্ডারে আমি হচ্ছে সুবিধাগুলো লিখব। যে অ্যাবসোলিউট লোকেশনের অধীনে বাংলাদেশের সুবিধা কি কি 1 2 3 4 দিয়ে দেখাবো, রিলেটিভ লোকেশনের অধীনে বাংলাদেশের সুবিধা 1 2 3 4 দিয়ে দেখাবো, স্ট্র্যাটেজিক লোকেশনে বাংলাদেশের সুবিধা 1 2 3 4 দিয়ে দেখাবো, সিসাইড রিলেশনে বাংলাদেশের সুবিধা 1 2 3 4 দিয়ে দেখাবো, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো এগুলোর ভিতরে আসলে নিয়ে আসার চেষ্টা করবো। যেমন কনফ্লিক্ট ফ্রি বর্ডার্স, এটা আমার রিলেটিভে চলে আসতেছে। তারপর হচ্ছে বঙ্গোপসাগর, এটা অ্যাবসোলিউটে চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে দ্বিতীয়ত হচ্ছে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়ে বলি এবং হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এবং এই প্রশ্নটা আসছেও কয়েকবার, সেটা হচ্ছে আমাদের এই যে ভৌগোলিক অবস্থান, এটার আসলে সমস্যা, ঝুঁকি বা চ্যালেঞ্জ, তিনটা তো একই জিনিস। সমস্যা, ঝুঁকি, চ্যালেঞ্জ, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা আমরা ব্যাখ্যা করলাম। তো এইটা আসলে আমাদের, এইটার ক্ষেত্রে আপনারা যে দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স আমার যে বইটা আছে, এটার একদম 30তম অধ্যায় স্পেসিফিক করে বলা আছে। তো ওইটা হচ্ছে আপনারা এক নজর দেখলেই পারবেন যে আমাদের যে ভৌগোলিক অবস্থানের ঝুঁকি, একটা হচ্ছে আমাদের এই যে রিলেটিভ লোকেশন, আমাদের রিলেটিভ লোকেশনে মিয়ানমার পড়েছে। তাহলে মিয়ানমারের সাথে আমাদের একটা রোহিঙ্গা ক্রাইসিস রয়েছে, অর্থাৎ বাংলাদেশের পাশে যদি মিয়ানমার না থাকতো তাইলে কিন্তু আমার এই রোহিঙ্গা ক্রাইসিসটা হতো না। ধরেন তার মানে আমার এই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু আমার এই রোহিঙ্গা সংকট আসছে। আমার প্রতিবেশী দেশ মিয়ানমার, তার দেশে আসলে রোহিঙ্গাদের যখন উৎখাত করা হয়, তখন কিন্তু সে তার প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু তার জন্য ইজি ছিল, সে বাংলাদেশেও আসছে। বাংলাদেশ যেহেতু একদম কাছের বর্ডার, সবচেয়ে বেশি আসছে। সে মিয়ানমার, থাইল্যান্ডেও কিছু গিয়েছে, সে ইন্ডিয়াতেও কিছু গিয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু বাংলাদেশে এসেছে। এটা আমাদের রিলেটিভ যেই লোকেশনটা ছিল, এই রিলেটিভ লোকেশনের কিন্তু এটা একটা সমস্যা, রোহিঙ্গা ক্রাইসিস আমাদের। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ওপেন টু দি সি থাকার কারণে আমার একদিকে যেমন বিশাল সম্ভাবনা আছে, আমার ওপেন টু দি সি বা সমুদ্রের একটা বঙ্গোপসাগর এখানে আমার আছে। তো যে কারণে আমি দেখুন এখানে আমার কন্টিনেন্টাল আছে, আমার আছে। তো যে কারণে আমি এখানে সামুদ্রিক যে সম্পদ সেটা পাচ্ছি, আমি বৈশ্বিক বাণিজ্যের সাথে আমি সমুদ্রপথ ইজিলি কানেক্ট করতে পারছি। কিন্তু আমার এটার সাথে চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জগুলো কি কি, এই যে জলবায়ু পরিবর্তন স্বরূপ যেই চ্যালেঞ্জগুলো আছে, এটার কিন্তু মারাত্মক প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের উপর পড়ছে। যে হ্যাজার্ডস যেগুলো আছে, হ্যাজার্ড বলতে যে প্রাকৃতিক দুর্যোগ, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় অঞ্চলের যে অনেক ক্ষতিগুলো হয়, ভূমিক্ষয়, এগুলো। তো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে যে এই যে হ্যাজার্ডস বলতে কি বুঝো, বা ন্যাচারাল হ্যাজার্ডসগুলো সম্পর্কে লিখুন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়াল পার্টে আসছিল। তার মানে মনে রাখবেন যে জলবায়ু পরিবর্তনের ফলে যেই ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ে, মানে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে আমার সুনামি, ভূমিকম্প, এই রিলেটেড যেগুলো আছে, ভূমিকম্প তো না, এই ধরনের যেগুলো আছে এগুলোকে আসলে হ্যাজার্ডস বলে, ন্যাচারাল হ্যাজার্ডস। আমাদের তৃতীয় সমস্যা হচ্ছে আমরা হচ্ছে সারাউন্ডেড বাই দি ইন্ডিয়া, মানে আমাদের তিন পাশে ইন্ডিয়া থাকার কারণে আমাদের যে কোনো সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে আসলে তাদের একটা বিশাল ইম্প্যাক্ট এই দেশের উপর পড়ে। মানে রাষ্ট্রটা হচ্ছে একদিকে এই
এটা সমস্যাটা এটা হচ্ছে এসিমেট্রিক রিলেশন আর একটা হচ্ছে সিমেট্রিক রিলেশন আছে। মানে আমার ধরেন আমার রাষ্ট্র হিসেবে আমি এতটুকু ছোট, কিন্তু আমার প্রতিবেশী দেশ যদি এত বড় হয়, তাহলে আমি যখন তার সাথে আমার প্রতিবেশী আমি যখন এই তার থেকে যখন বড় রাষ্ট্র থেকে যখন বাণিজ্য করব, আমাকে হিউজ পরিমাণে হচ্ছে প্রতিবেশী দেশ থেকে আমি যখন হিউজ পরিমাণে আমি রপ্তানি করি, দুঃখিত আমদানি করি, আর আমার প্রতিবেশী দেশ তো সে বড়, তার নিজের দেশই তার উৎপাদন আছে, সে আর এই ছোট দেশ থেকে সে আর কতটুকু করবে, কতটুকু বাণিজ্য করবে। তো যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র যখন বড় হয় আর আর আমি যখন নিজে যখন ছোট হই, তখন দেখা যাচ্ছে আমি অনেকাংশই বিভিন্ন মানে আন্তঃসম্পর্ক যে রিলেশনগুলো আছে সেখানে আমি অধিক পরিমাণে নির্ভরশীল হয়ে যাই। নির্ভরশীল হচ্ছে বাণিজ্যের দিক থেকে বা অন্যান্য যে কোনো দৃষ্টিকোণ থেকে আমি আসলে তার উপর নির্ভরশীল হয়ে যাই, যেহেতু সে আমার তিন দিকই, সে আমার যখন যদি আমি কোনো জঙ্গি দমন করতে চাই, আমার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, আমি কিন্তু ইন্ডিয়ার উপরেই কিন্তু আসলে নির্ভরশীল হয়ে যাচ্ছি, যেহেতু সে তিন দিক থেকে সারাউন্ডেড বাই ইন্ডিয়া। আমি যদি নেপালের সাথে বাণিজ্য করতে চাই, আমাকে ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে। আমি যদি ভুটানের সাথে বাণিজ্য করতে চাই, আমাকে ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো যে কারণে আসলে আমাদের এই চ্যালেঞ্জগুলো আছে এগুলো। তাহলে এখানে বলেন এই যে রোহিঙ্গা ক্রাইসিস, এই যে আমাদের এটা যে সমস্যা, এটা কোন ধরনের সমস্যা? এটা হচ্ছে আমাদের যে রিলেটিভ যে লোকেশন, এই রিলেটিভ লোকেশন এটা সমস্যা। এই যে ওপেন টু দি ওশান, এটা কিন্তু আমার যে অ্যাবসলিউট যে রিলেশন ছিল, অ্যাবসলিউট যে লোকেশন ছিল, সেটার আসলে সমস্যা। আমার সারাউন্ডেড বাই ইন্ডিয়া, এটা হচ্ছে আমার রিলেটিভ। এগুলো আসলে দুইটার মধ্যেই মাঝে মাঝে পড়ে, রিলেটিভ এবং অ্যাবসলিউট। তাহলে মূল কথা হচ্ছে আপনি চ্যালেঞ্জগুলো দেখাবেন। চ্যালেঞ্জগুলো কি? আরেকটা হচ্ছে ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ এই যে উপকূল অঞ্চল থাকায় বাংলাদেশের আসলে এখানে ক্লাইমেট চেঞ্জের যেই বিরূপ যে প্রতিক্রিয়া, সেটা বাংলাদেশে সবচেয়ে বেশি পড়তে পারে। কিভাবে? যেমন হচ্ছে আপনার ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, তারা কিন্তু একবার বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল যে 2050 সালের মধ্যে বাংলাদেশের ভূমির প্রায় 17% 50 সালের মধ্যে বিলীন হয়ে যেতে পারে, যেহেতু এটা ওপেন টু দি সি, সমুদ্রের নিকটবর্তী। তো ফলে হচ্ছে আমাদের এখানে যদি উপকূলবর্তী অঞ্চলগুলো যদি ডুবে যায়, তাহলে আমার 30% আসলে খাদ্য উৎপাদন কমে যেতে পারে, কারণ আমার হচ্ছে 19টা উপকূলবর্তী জেলা রয়েছে। তারপর আমাদের এখানে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মানে সাউথ এশিয়ার যে রিজিয়নটা আছে সেটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটা রিজিয়ন। মানে এখানে অনেকগুলো আঞ্চলিক সংঘাত আছে, আঞ্চলিক এবং হচ্ছে রিজিয়নাল সংঘাত। যেমন হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল অঞ্চলে সেখানে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে। তারপর হচ্ছে ধরেন মিয়ানমারে হচ্ছে সেখানে অনেকগুলো মিয়ানমারের সরকার জান্তা বাহিনীর বিরুদ্ধে যে লড়াই করছে, সেখানে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে। এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা আছে, এই অঞ্চলেও কিন্তু অনেক ধরনের সশস্ত্র গোষ্ঠী আছে। তো যে কারণে এটাও আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তারপর হচ্ছে আমার এই যে চিটাগং হিল ট্রাক, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যার যে নৃতাত্ত্বিক ইতিহাস এবং জাতিতাত্ত্বিক যে একটা ভিন্নতা আমাদের মধ্যে আছে, যে পাহাড়ি নাকি বাঙালি, এই ভিন্নতা আসলে এটা কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য এটা একটা সমস্যা। তো এটা আসলে খুবই ইজি পড়াশোনা যে আমার সমস্যাগুলো কি। তো এবার আসলে আমরা দুইটা জিনিস দেখলাম, বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান সেটার সুবিধা আমরা 4টা দৃষ্টিকোণ থেকে দেখলাম, আর বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানের যে চ্যালেঞ্জগুলো কি কি আছে সেগুলো আমরা দেখলাম। এগুলো আপনারা অনেকগুলো চ্যালেঞ্জ দেখাতে পারেন, আমি কয়েকটা দেখালাম, আর কয়েকটা আপনারা হচ্ছে নিজেরা নোট করে নেবেন বা আমি হচ্ছে স্লাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসি যে ধরেন যে প্রশ্ন আসছে যে পার্বত্য চট্টগ্রাম কিংবা হচ্ছে সেন্ট মার্টিন কিংবা আসছে যে হচ্ছে বঙ্গোপসাগর, তার ভূরাজনৈতিক গুরুত্ব ঝুঁকি, এগুলো নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে ধরেন হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে একটা প্রশ্ন আসছে যে সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থান, এর গুরুত্ব, এর ঝুঁকি নিয়ে লিখুন। তখন আপনি সেন্ট মার্টিনকে একটা বাংলাদেশ হিসেবে কল্পনা করবেন। ধরেন হচ্ছে আমাদের বঙ্গোপসাগর নিয়ে প্রশ্ন আসছে পার্বত্য চট্টগ্রাম, তাহলে পার্বত্য চট্টগ্রামকে আপনি একটা বাংলাদেশ মানে পুরো রাষ্ট্র হিসেবেই কল্পনা করবেন। তাহলে পার্বত্য চট্টগ্রামকে যদি রাষ্ট্র হিসেবে কল্পনা করেন, তাহলে আপনার ওই যে সবগুলো দৃষ্টিকোণ থেকেই দেখাতে পারবেন, ওই যে রিলেটিভ, অ্যাবসলুট, তারপর হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল, মানে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। যদি সেন্ট মার্টিন আসে, সেন্ট মার্টিন আমার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। তারপরে পার্বত্য চট্টগ্রাম এটা হচ্ছে এটার হচ্ছে যে ভূরাজনৈতিক যে কৌশলগুলো আমরা দেখালাম, হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে চীনের মধ্যে যে ভূরাজনৈতিক যে হচ্ছে প্রতিযোগিতা, তো সেই প্রতিযোগিতার অংশ হিসেবে। তারপরে এগুলো যেটাই আসুক না কেন, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম, এগুলোর ভূরাজনৈতিক গুরুত্ব এবং ঝুঁকি, এগুলো হচ্ছে ওই যে বাংলাদেশের যে ভূরাজনৈতিক গুরুত্ব এবং ঝুঁকি সেগুলো দিয়ে দেখাবেন। আর স্পেসিফিক ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের কিছু যে সমস্যা এগুলো নিয়ে আসবেন। আর সেন্ট মার্টিনের ক্ষেত্রে সেখানকার যে সামুদ্রিক, সেখানকার জনসংখ্যার যে ভূপ্রকৃতি সেটা একটু দেখাবেন।
এবার আমরা আসলে দ্বিতীয় পার্টে চলে যাই। দ্বিতীয় পার্টটা হচ্ছে, এখন আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করলাম, সম্ভাবনা, ঝুঁকি, চ্যালেঞ্জ, সুযোগ সুবিধা, গুরুত্ব। এবার আসি যে সিলেবাসের যে প্রথম অংশটা, বাংলাদেশের ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি অফ বাংলাদেশ। তো এই ভূপ্রকৃতি আসলে জিনিসটা কি? ভূপ্রকৃতি জিনিসটা হচ্ছে পৃথিবীর বা তার যে কোনো অংশের, ধরেন এই যে বাংলাদেশ কিন্তু একটা পৃথিবীর একটা অংশ, বা ধরেন সেন্ট মার্টিন এটা পৃথিবীর একটা অংশ, ধরেন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর একটা অংশ, ধরেন হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স পৃথিবীর একটা অংশ। তো এই যে অঞ্চল বা রিজিয়ন বা যে কোনো একটা অংশ, এটার আসলে যে প্রাকৃতিক যে বস্তুগুলো থাকে সেটার বর্ণনা, সেই অঞ্চলের যে ভূমিগুলার ভূমিফর্মের সাজসজ্জা, বিন্যাস পরিবর্তন এবং ভূমিগুলোর উচ্চতার তারতম্য, ঢালের বৈশিষ্ট্য ইত্যাদির বিস্তারিত যে বিবরণ, সেটা হচ্ছে আমাদের মানে সেটাকে বলে ভূপ্রকৃতি। তার মানে যদি বলে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে এই যে বাংলাদেশ যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটার যে ভূমিগুলো আছে, মানে যে ল্যান্ড, এই ল্যান্ডটা আসলে কিভাবে গঠিত হয়েছে, ভূমির গঠন, এই ভূমির আকৃতি এটা কি, তারপরে উচ্চতার তারতম্য, তারপর হচ্ছে এই ভূমির বিন্যাস, সজ্জা ইত্যাদি বিস্তারিত বিবরণকে বোঝায়। অর্থাৎ যদি আপনার প্রশ্ন আসে যে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে লিখুন, এটা কিন্তু একবার না দুইবার এসেছিল। তাহলে ভূপ্রকৃতি হচ্ছে বেসিকলি মূলত আমার যে বাংলাদেশের যে ল্যান্ড আছে, যে ভূমি আছে, এই ভূমির গঠনটা আসলে কখন কিভাবে এটা হয়েছে, এটার বিন্যাস কিভাবে হয়েছে, এটা ওভার দি টাইম কত বছর ধরে এটা আজকের এই জায়গায় এসেছে। তো আমরা দেখি যে আসলে এই ভূপ্রাকৃতিক দিক থেকে আসলে বাংলাদেশের যে ভূমিটা, এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের যে ভূমিটা, এটাকে আমরা আসলে 3টা শ্রেণীতে ভাগ করতে পারি। 3টা শ্রেণী, এটা আপনারা পড়ে আসছেন, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে ভূপ্রকৃতি জিনিসটা আবার একটু বুঝেন। ভূপ্রকৃতির মধ্যে এই যে ধরেন এটা একটা বাংলাদেশ অঞ্চল, এই অঞ্চলের হচ্ছে আমার ন্যাচারাল যত কিছু আছে প্রাকৃতিক, সেটা বিশেষ করে এই অঞ্চলের যে ল্যান্ড, এই যে জমি, এই ল্যান্ডটা আসলে কিভাবে আসছে, জমিগুলা গঠিত কিভাবে হয়েছে, এটা এই ল্যান্ড হচ্ছে ভূমিটা, এটা কিভাবে ওভার দি টাইম আজকের এই জায়গায় আসছে। তো এটার মূলত ব্যাখ্যা, এটা আসলে এই দৃষ্টিকোণ থেকে, ল্যান্ডের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এটা 3টা আছে, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের। তাহলে এখানে 3টা সময় উল্লেখ করা আছে, একটা আছে টারশিয়ারি যুগ। তাহলে প্রথমটা দেখি টারশিয়ারি যুগ। এই যে একটা ছবি, এটা আমি হচ্ছে আপনার স্টাডি অফ জিওগ্রাফি ওখান থেকে আমি ডাউনলোড করেছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে এই অঞ্চল থেকে, মানে এই প্রথম অধ্যায়ের জন্য আপনার জন্য 2টা কাজ ফরজ। একটা হচ্ছে বাংলাদেশের যে মানচিত্র সেটা আপনার শিখা, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের মানচিত্রটা আপনাকে শিখতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে বাংলাদেশের যেটুকুলো আমি দেখালাম ফিচার্স, ভৌগোলিক অবস্থানের রিলেটিভ, তারপর এই ফিচার্সগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনার মনে রাখা, এই 2টা জিনিস আপনার লাগবেই। তো এই মানচিত্রটা আমি এখানে অ্যাড করেছি, যে এই যে মানচিত্রটা আর্ট করেছে, এটা আপনার এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন যদি আসে তখন আপনার কিন্তু এটা লাগবে। তো এটা আপনারা শিখে নেবেন মানচিত্রটা নিজ দায়িত্বে। এবার আমি দেখি যে এই যে বাংলাদেশের যে ভূমিগুলো, তো ভূমিগুলোতে দেখেন যে টারশিয়ারি যুগ হচ্ছে আমার, ধরেন এই যে একটা মিনিট, তাহলে আমার বাংলাদেশের যে পুরো অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে টারশিয়ারি যুগটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীনতম, মানে এটা হচ্ছে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমি, এবং হচ্ছে প্রায় 2 মিলিয়ন বছর আগে যখন টারশিয়ারি যুগটা ছিল, প্রায় আজ থেকে 2 মিলিয়ন বছর আগে, তখন যেই হিমালয় পর্বত যখন গঠিত হয়, তখনই হচ্ছে বাংলাদেশের কিছু কিছু পাহাড় এই হিমালয় পর্বতের সাথে কিন্তু বাংলাদেশে গঠিত হয়। তাহলে এগুলো আসলে কি কি, এগুলোকে এই পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে হচ্ছে, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে টারশিয়ারি যুগের। একটা হচ্ছে আমার দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ, দক্ষিণ পূর্বাঞ্চলে এই যে বাংলাদেশের, এটা তো দক্ষিণ, এটা তো পূর্ব দিক, তাহলে এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো, তারপর হচ্ছে আমার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, এই বাংলাদেশের হচ্ছে এই যে উত্তরে, এই যে এখানে হচ্ছে আপনার এই যে নেত্রকোনা, তারপর হচ্ছে ময়মনসিংহের এদিকে কিছু পাহাড়, আরেকটা হচ্ছে আপনার এইদিকে সিলেট জেলার উত্তর উত্তর পূর্বাংশে, এই যে সিলেট জেলার উত্তরে এখানে কয়েকটা পাহাড় আছে, আরেকটা হচ্ছে যে সিলেট জেলার এই পূর্বাংশে এখানে কয়েকটা পাহাড় আছে। তাহলে এই যে পাহাড়গুলো আছে, এগুলো তো বাংলাদেশের ভূমি। একটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো,
আরেকটা হচ্ছে আমার এখানে এই যে সিলেট জেলার উত্তরে এবং সিলেট জেলার উত্তর পূর্বাঞ্চলে, এবং হচ্ছে আমার ময়মনসিংহ এবং এই যে নেত্রকোনার পাহাড়, এই পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের এই যে ভূমিটা আছে এই ভূমির মধ্যে হচ্ছে সবচেয়ে পুরাতন, এবং এটি আজ আজ থেকে 2 মিলিয়ন বছর পূর্বে যখন হিমালয় পর্বত গঠিত হয়েছে তখন বাংলাদেশের এই পাহাড়গুলো গঠিত হয়েছে। তার মানে এই যে বাংলাদেশের যে রিজিয়নটা আছে এই ভূখণ্ড কিন্তু এই যে পুরো যে ভূখণ্ড এটা কিন্তু আমরা একদিনে পাইনি, এটা হচ্ছে এই বাংলাদেশের সর্বপ্রথম আদি ভূখণ্ড ছিল। তাহলে এই যে এগুলো যেগুলোকে আমরা বলতেছি যে টারশিয়ারি যুগের পাহাড়, যেটা 2 মিলিয়ন বছর আগে গঠিত হয়। তো এই পাহাড়গুলোর এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা এক নজর পড়লেই হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা দেখি টারশিয়ারি পাহাড়গুলো থেকে এই অল্প একটা ফিচার যেগুলো আপনারা প্রিলিতে পড়ে আসছেন এগুলো আবার রিপিট করে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এবং এগুলো আসলে পয়েন্ট আকারে নোট রাখবেন। তো এই পাহাড়গুলোর গড় উচ্চতা এই যে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে 244 মিটারের বেশি নয়। তার এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য একটু জেনে নেবেন। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। এখানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এই যে ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আপনারা পয়েন্ট আকারে লিখে রাখবেন, কারণ এখান থেকেই কিন্তু আরেকটা প্রশ্ন আসে, সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তাহলে এই যে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড় এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর গড় উচ্চতা 610 মিটার করে, আর যেগুলোর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং। আর এই যে পাহাড়গুলো আছে এগুলোতে হচ্ছে যে ময়মনসিংহের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আসলে স্থানীয়ভাবে এগুলোকে টিলা বলা হয়, যেগুলো আসলে খুব বেশি না 30 থেকে 90 মিটার। এবং এই অঞ্চলে হচ্ছে যে পাহাড়গুলো এগুলো হচ্ছে এই যে গারো, খাসিয়া, জয়ন্তিকা বা চিকনাগুল এই পাহাড়গুলো উল্লেখযোগ্য। এবং বৃহত্তম বা সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড় এই অঞ্চল, যেটা ময়মনসিংহ জেলায় অবস্থিত। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়ের বৈশিষ্ট্যগুলো এখানে পয়েন্ট আকারে লেখা আছে, আপনারা এগুলো লেখা থাকবে, এগুলো প্রিলিতে পড়েছেন। এখানে নতুন কিছু করে নতুন কোনো তথ্য আপনি ডাটা অ্যাড করবেন না, কারণ অ্যাড করলে আপনি আসলে 2 মাসের মধ্যে এগুলো শেষও করতে পারবেন না এবং মনেও থাকবে না। আই রিপিট, আপনি প্রিলিতে এই টারশিয়ারি পাহাড়ের অনেকগুলো বৈশিষ্ট্য আপনি হচ্ছে বইটা খুলবেন। আপনি যদি MP3 থেকে পড়ে থাকেন MP3 বইটা নেবেন, বা আপনি যদি ভূগোল বই থেকে পড়ে থাকেন সেই ভূগোল বইটা নেবেন, নিয়ে হচ্ছে এই যে পাহাড়গুলোর বৈশিষ্ট্য প্রিলিতে যা যা পড়েছেন সেগুলাই পয়েন্ট আকারে 1 2 3 4 দিয়ে নোট করবেন। নতুন কোনো কিছু ইনক্লুড করবেন না, নতুন কোনো কিছু ইনক্লুড করলে এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং এত তথ্য আপনি পরীক্ষায় দিতে পারবেন না। তার মানে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আমরা দেখেছিলাম এগুলো হচ্ছে বাংলাদেশের একদম আদি ভূমি, যেটা হচ্ছে প্রায় 2 মিলিয়ন বছর আগে সেটা গঠিত হয়েছিল হিমালয় পর্বত যখন গঠিত হয় তখন। তাহলে বাংলাদেশের মূল যে মোট ভূখণ্ডের 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়গুলো। তো তারপর হচ্ছে এই পাহাড়ে হচ্ছে বেলে পাথর, শেল, কর্দম দ্বারা এগুলো গঠিত। যদি তারপর হচ্ছে যদি টারশিয়ারি পাহাড়ের যদি অবদান আমরা দেখি যে এই যে টারশিয়ারি যে পাহাড়গুলো আছে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম, তারপর হচ্ছে ময়মনসিংহে, নেত্রকোনাতে, তারপরে সিলেটে, এগুলো কৃষি সম্পদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমাদের বনজ সম্পদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ফল উৎপাদ সম্পদে, তারপরে জলবিদ্যুৎ ও পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার যদি এই জাস্ট বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে আপনি এত বেশি টপিক অনেকগুলো পরে মনে রাখতে পারবেন, আপনি কি পয়েন্ট আকারে যদি মনে রাখেন এবং একটা কনসেপ্ট সম্পর্কে যদি জানেন তাহলে হচ্ছে আপনি অনেক কিছু লিখতে পারবেন। তো এখন পরীক্ষায় যদি আসে যে বাংলাদেশের যে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো কোথায় অবস্থান, তাহলে আপনি দেখাবেন 3টা জায়গায় আমি দেখিয়েছি। তারপর হচ্ছে এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে পরীক্ষায় আসে, যে টারশিয়ারি যুগের পাহাড়ের বৈশিষ্ট্য লিখুন। তারপর হচ্ছে আসে যে এই টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে এগুলো বাংলাদেশের অর্থনীতিতে এর অবদান কি। তাহলে অবদান হচ্ছে আপনি এই কয়েকটা পয়েন্টে এগুলো দেখাবেন, যে কৃষি সম্পদে অবদান, বনজ সম্পদে কিভাবে অবদান রাখছে, ফল সম্পদে, তারপরে জলবিদ্যুতে, তারপর হচ্ছে পর্যটন খাতে, এই কয়েকটা পয়েন্টে দেখাবেন। তারপরে আমরা আসি যে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এই যে প্লাইস্টোসিন এটা হচ্ছে আমার যে বরফ যুগ আছে আজ থেকে প্রায় 25,000 বছর পূর্বে, এটা আনুমানিক সময়, এটার আসলে সঠিক সময় কোথাও পাওয়া যায়নি। প্লাইস্টোসিন মানে হচ্ছে আমার যে বরফ কাল যখন ছিল তখন, তো আজ থেকে প্রায় 25,000 বছর পূর্বের যে সময়, তখন আমরা দেখেছিলাম যে এই প্লাইস্টোসিন যুগে যে বরফগোলা পানির বন্যা সৃষ্টি হয়ে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে
সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লার যে লালমাই যে উঁচু ভূমিগুলো আছে এগুলো আসলে গঠিত হয়। তো এই অঞ্চলগুলোর মাটি লাল ধূসর এবং সেগুলো সহজে চেনা যায়। তো আমরা যদি একটু দেখি বাংলাদেশে এই যে মানে বরফ যুগে বা প্লাইস্টোসিন কালে যে সোপানগুলো গঠিত হয়, এটা হচ্ছে এই যে বরেন্দ্রভূমিগুলো আছে, যেটা রাজশাহীতে, রাজশাহীর ওইদিকে, রাজশাহী দিনাজপুর। তারপর হচ্ছে আমার এইদিকে এই যে ভাওয়ালের যে গড় আছে, তারপর আমার এদিকে যে কুমিল্লার যে হচ্ছে লালমাই যে পাহাড় আছে। তাহলে এই যে ভূমিগুলো, এগুলো হচ্ছে আজ থেকে 25 বছর আগে এগুলো গঠিত হয়। এবং এই ভূমিটা হচ্ছে বাংলাদেশের মোট ভূখণ্ডের কতটুকু? এই ভূখণ্ড হচ্ছে বাংলাদেশের মোট ভূখণ্ডের মাত্র 8%। তাহলে আমরা দেখেছিলাম যে টারশিয়ারি যুগের যে পাহাড়, যেটা আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে এগুলো গঠিত হয়েছিল, তখন এই অঞ্চলগুলো কিছুই ছিল না। তাহলে এই অঞ্চলের এগুলোর হচ্ছে মোট বাংলাদেশের মোট ভূখণ্ডের হচ্ছে 12%। তারপরে আজ থেকে 25,000 বছর পরে গিয়ে পূর্বে এগুলোর পরে গিয়ে যেগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে এই যে আমাদের বরেন্দ্রভূমি, তারপরে হচ্ছে আমাদের মধুপুর ও ভাওয়ালের গড়, তারপর হচ্ছে কুমিল্লার লারমাই পাহাড়। এগুলো হচ্ছে আমার মোট ভূখণ্ডের 8%। তাহলে আমার আগে ছিল 12, পরে হয়েছে 8, তাহলে 20%, মানে আমার মোট 20% ভূমিগুলো। তারপরে হচ্ছে আমার, এবার আসি যে বরেন্দ্রভূমি নিয়ে কিছু প্রশ্ন আসে, যে প্লাইস্টোসিন কালের যে বরেন্দ্রভূমিগুলো আছে সেগুলো নিয়ে আপনারা লিখুন। তাহলে এই যে বরেন্দ্রভূমিটা কোথায় অবস্থিত, এটা একদম বেসিক আপনারা পড়েছেন, আবারও এই সেম জিনিসই বারবার রিপিটিটিভ পড়বেন, এখানে নতুন কিছু পড়ার নাই। এটার প্রথমে স্থান কোথায়? নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, এই জেলাগুলোর অংশ নিয়ে বরেন্দ্রভূমি। তারপর হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে গঠিত হয় বরেন্দ্রভূমির মোট আয়তন 9,320 কিলোমিটার। তারপরে এগুলোর উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার পর্যন্ত প্লাবন সমভূমি থেকে। এই স্থানের মাটিগুলো ধূসর ও লাল বর্ণের। তারপরে পরীক্ষা যদি আসে মধুপুর ও ভাওয়ালের যে গড়, এই গড়ের এগুলোর বৈশিষ্ট্য লিখুন। তাহলে এগুলো লিখবেন যে এগুলো হচ্ছে বাংলাদেশের যে প্লাইস্টোসিন যুগের এগুলো ভূমি। এগুলো হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ জেলার যে মধুপুর অঞ্চল, গাজীপুর জেলার যে ভাওয়ালের গড়, এটি নিয়ে গঠিত। আয়তন 4,100 বর্গ কিলোমিটার, সমভূমি থেকে উচ্চতা 30 মিটার, মাটির রং লালচে ও ধূসর, কৃষি কাজের জন্য উপযুক্ত নয়। জাস্ট এই কয়েকটা পয়েন্ট আকারে জাস্ট মনে রাখবেন, এর বেশি কিছু মনে রাখার এখানে কোনো প্রয়োজন নেই। মানে এটা যদি আলাদা করে প্রশ্ন আসে, যে মাঝে মাঝে আসে যে বরেন্দ্রভূমি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখুন। তারপর হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড় সম্পর্কে লিখুন। এগুলো হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে মাঝে মাঝে টিকা আকারে আসতো, আবার কখনো হচ্ছে যে 3টা প্রশ্ন দিত, 2, 3, একটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা এগুলো দিয়ে দিত যে বরেন্দ্রভূমি নিয়ে লিখুন, এটাতে 3 মার্কস দিত। তারপরে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লিখুন, এটাতে দিত ধরেন যে 7। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের চ্যালেঞ্জগুলো লিখুন, এটাতে দিত মনে করেন যে 10। তো এরকম আকারেও প্রশ্ন আসতে পারে, আবার একটা প্রশ্ন আকারেও আসতে পারে। যদি একটা প্রশ্ন আকারে আসে তাহলে সবগুলো নিয়ে আসবে, মানে ভূপ্রাকৃতির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে যে 3টা ভাগে বাংলাদেশের ভূমিগুলো গঠিত হয়েছে, এই 3টা ভাগ নিয়ে একসাথে প্রশ্ন আসলে ওইটার মার্কস বেশি থাকবে। আর যদি আলাদা আলাদা করে থাকে তাহলে যে কোনো একটা স্পেসিফিক সেগমেন্ট থেকে দিবে আর কি। আর কুমিল্লার লালমাই পাহাড় যেটা, এটা কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, ময়নামতি পর্যন্ত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার, গড় উচ্চতা 21 মিটার। অঞ্চলগুলোর মাটি লাল ও ধূসর। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে প্লাইস্টোসিন কালের যে ভূমিগুলো, সবগুলোরই মাটি দেখবেন যে আসলে লাল ধূসর। তো এই কারণে লাল ও ধূসর হয়, এগুলো আসলে কৃষিক্ষেত্রের জন্য এগুলো অনুপযোগী। জাস্ট এই অল্প কয়েকটা, মানে 3টা 4টা করে পয়েন্ট মনে রাখবেন। অনেক বেশি পয়েন্ট, এখানে অনেক কিছু আপনি যুক্ত করতে পারবেন, কিন্তু এগুলো পড়লে আপনি মনে থাকবে না, পরীক্ষায় গিয়ে লিখে আসতে পারবেন না। যে কারণে প্রিলিতে যেই তথ্যগুলো পড়েছেন, আমি আই রিপিট আবারও বলতেছি, প্রিলিতে এই পড়াগুলো পড়ার সময় আপনি যেই যে তথ্য পড়েছেন এই তথ্যগুলো এখানে ইনক্লুড করবেন, অন্তর্ভুক্ত করবেন। যদি পরীক্ষা আসে বরেন্দ্র অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব লিখুন, তাহলে হচ্ছে আপনার কি কি দিবেন? বরেন্দ্র অঞ্চলের যেহেতু রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ওই অঞ্চলগুলোতে যে যা আছে, যেগুলো আপনারা প্রিলিতেও পড়েছিলেন, এগুলো মনে রাখবেন। এই যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, চীনামাটি, কাঁচাবালি, পিট কয়লা, আম উৎপাদন, পর্যটক, কৃষিজ সম্পদ, জিআই পণ্য, এগুলো কিন্তু সব বরেন্দ্র অঞ্চলের জন্য বিখ্যাত। আপনি দেখেন কয়লা দিনাজপুরের, চুনাপাথর, কঠিন শিলা, তারপর হচ্ছে চীনামাটি, পিট কয়লা, তারপরে যে আম উৎপাদন রাজশাহী, তারপর হচ্ছে ধরেন কৃষিজ সম্পদ, তারপরে যে পর্যটন বগুড়া, তারপরে জিআই যে পণ্যগুলো আছে এগুলো বেশিরভাগই বরেন্দ্র অঞ্চলে।
তো যদি মাঝে মাঝে প্রশ্ন আসে বরেন্দ্র অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, তাহলে এই পয়েন্টগুলো দিয়ে তারপরে আপনি 3-4 লাইন করে করে লিখবেন। আর ডেফিনেটলি হচ্ছে এই মানচিত্রটা আপনাকে এখান থেকে যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন, বরেন্দ্র ভূমি বা হচ্ছে এই যে লালমাই পাহাড় বা হচ্ছে টারশিয়ারি যুগের, এই মানচিত্রটা হচ্ছে আপনি শিখে রাখবেন। এবার এসে আমরা দেখেছি যে এই যে প্লাইস্টোসিন কালের যেগুলো, এগুলো ছিল মাত্র 8%, আর এই যে টারশিয়ারি যুগের যে পাহাড়, এগুলো ছিল মাত্র 12%। তাহলে এই বাংলাদেশের এই যে বাকি যে ভূমিগুলো আছে, এই যে পুরো এগুলো এগুলো হচ্ছে আমার সব সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো এক্ষেত্রে হচ্ছে আমার এই দুইটা বাদে, মানে আমার টারশিয়ারি যুগের পাহাড় আর প্লাইস্টোসিন যুগের এই যে যেগুলো আছে, এগুলো বাদে বাকি পুরো বাংলাদেশের যা যা আছে সব কিছু হচ্ছে আমার এই ভূমিটা সাম্প্রতিক কালে গঠিত হয়েছে। তাহলে এই পুরো কত, 1,24,266 বর্গ কিলোমিটার। তারপর হচ্ছে আমার এই সাম্প্রতিক কালের প্লাবন ভূমিতে কি কি আছে, এই যে বাংলাদেশের যে নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি প্রধান নদী সমূহ আছে। তারপর এই নদীগুলোর উপনদী, শাখা নদী, জলের ন্যায় সমুদ্র। দেখেন এই যে সাম্প্রতিক কালের যেগুলো, এখানে দেখেন যে বাংলাদেশে এই যে ব্রহ্মপুত্র নদী এসেছে, তো এদিক দিয়ে ধরেন যে গঙ্গা বা পদ্মা, তারপরে এদিক দিয়ে মনে হচ্ছে সুরমা, কুশিয়ারা হয়ে এই যে মেঘনা নদী এসেছে। তো এই যে সাম্প্রতিক কালের যে ভূমিগুলো, এই ভূমিগুলো কিন্তু আসলে গঠিত হয়েছে এই যে নদীর যে পলি আছে, নদীর পলি, তারপরে কাকর, বালি, নদীর যে স্রোত। বাংলাদেশের আসলে ভৌগোলিকভাবে বাংলাদেশ এই উত্তর থেকে, এই উত্তরাঞ্চল থেকে বাংলাদেশের যে ভৌগোলিক এটা কিন্তু আসলে নিম্নমুখী, মানে ক্রমান্বয়ে নিম্নমুখী ঢালু। তো যে কারণে দেখবেন যে নদীগুলো নিচের দিকে ঢালু হওয়ার কারণে নদীগুলো একদম বঙ্গোপসাগরের দক্ষিণে এসে পতিত হয়েছে। তো এরকম যখন উত্তর দিক থেকে নদীগুলো যখন দক্ষিণের দিকে প্রবাহিত হয়, তখন হচ্ছে এই যে নদী প্রবাহের সাথে যে বালু, কাকর এগুলো নিয়ে আসার কারণে বিভিন্ন পলি গঠিত হয়, এই আশেপাশের এই অঞ্চলগুলো গঠিত হয়েছে। তো এগুলো হচ্ছে সব সাম্প্রতিক কালের। এখানে বিস্তারিত যদি আসে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি নিয়ে, এখানে আপনি বাংলাদেশের যে বনাঞ্চল আছে, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের যে নদী আছে, তারপর যে হাওর আছে, যে বিল আছে, এগুলো সব হচ্ছে সাম্প্রতিক কালের এই প্লাবন ভূমির মধ্যে হচ্ছে আপনি অন্তর্ভুক্ত করে দিতে পারবেন। তারপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি বৈশিষ্ট্য আসে সাম্প্রতিক কালের প্লাবন ভূমির, বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আপনি এই যে যে জলাভূমিগুলো আছে, তারপরে হচ্ছে আমার এই যে ঝিল, হাওর, হাওর বিল, তারপর রাজশাহী অঞ্চলের যে চলন বিল, তারপরে পুরো অঞ্চল মানে হাওর বিল, এগুলো আপনারা যা যা পড়েছিলেন এগুলো সব হচ্ছে এই সাম্প্রতিক কালের প্লাবন ভূমিতে হচ্ছে চলে আসবে। আর সাম্প্রতিক কালের প্লাবন ভূমি যেহেতু মাটি খুবই উর্বর, যেহেতু নদী বিধৌত অঞ্চল, যে কারণে উর্বর এবং আবাদি, যে কারণে আমাদের এখানে কৃষি ফলন 12,000 বছর আগে গঠন শুরু হয়, এখন ক্রমাবর্তন শুরু হচ্ছে। এটা তাহলে এই সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি, এগুলোতে আপনি অনেকগুলো দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারবেন। যেমন হচ্ছে রংপুর, দিনাজপুর এই অঞ্চলটাকে একটা দৃষ্টিকোণ থেকে পাদদেশীয়, তারপর হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা এগুলোর যে বন্যাপ্রবণ যে প্লাবন সমভূমি হিসেবে, তারপরে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর অঞ্চলের যে বদ্বীপ সমভূমি আছে ওইটা নিয়ে, নোয়াখালী, ফেনী নিয়ে হচ্ছে কক্সবাজারের একদম উপকূলীয় সীমানা পর্যন্ত, খুলনা, পটুয়াখালী অঞ্চল এগুলাকে, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন নানাভাবে হচ্ছে আপনি এই যে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি এগুলো ভাগ করতে পারবেন। অর্থাৎ এই সাম্প্রতিক কালের প্লাবন ভূমি হচ্ছে আপনার টারশিয়ারি যুগের পাহাড় আর প্লাইস্টোসিন কালের যেই বরেন্দ্র, ভাওয়ালের গড়, মধুপুর এবং হচ্ছে লালমাই পাহাড়, এগুলো ছাড়া পুরো বাংলাদেশের যেই ভূখণ্ডটা আছে এটা হচ্ছে সবগুলো সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। তো এই জায়গা থেকে আপনি এগুলো নানা ভাগে ভাগ করতে পারেন, যে উপকূলীয় যে সমভূমিগুলো আছে, নোয়াখালী, ফেনী, নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত, তারপর স্রোতজ সমভূমি সুন্দরবন থেকে ভোলা পর্যন্ত, তারপর হচ্ছে আমার সঞ্চয়জাত যে সমভূমি কুমিল্লা অববাহিকা থেকে সিলেট অববাহিকা, গঙ্গা অঞ্চল, বদ্বীপ অঞ্চল, এই সবগুলো। এটা আসলে পড়ার খুব বেশি নাই। তার মানে আমার এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে যদি 20 মার্কসের প্রশ্ন আসে, তাহলে প্রশ্ন আসবে যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে এটার বিস্তারিত লিখুন। তাহলে ভূপ্রকৃতি আসলে আপনার এখানে টারশিয়ারি যুগের পাহাড়গুলো আসবে। তো পাহাড়ের মধ্যে হচ্ছে পাহাড়টা আমরা দেখেছি যে এই বাংলাদেশের হচ্ছে যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় একটা অংশ, তারপর হচ্ছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, এই দুইটা অংশ। তারপর হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের যদি যেটা আসে,
এটার মধ্যে দ্বিতীয় প্যারা, এটার মধ্যে আবার তিনটা অংশ, বরেন্দ্র, মধুপুর ও ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে কুমিল্লা, তিনটা। তারপর হচ্ছে আমার তৃতীয় সাম্প্রতিককালের প্লাবনভূমি, এগুলো যা আছে এগুলো আপনি অঞ্চল ওয়াইজ দেখাতে পারেন, মানে যা আছে এখানে সব কিছু। আর এটার হচ্ছে আপনারা এখানে প্রশ্ন আসলে এভাবে গ্রাফিকও দেখাতে পারেন, ওই যে পার্সেন্টেজ যেটা দেখায় এভাবে, ধরেন এই যে একটা হচ্ছে 8%, আরেকটা হচ্ছে আমার 12%, আর বাকি যেই 80% এগুলো হচ্ছে আমার মানে আমার 80% অঞ্চল হচ্ছে আমার সাম্প্রতিক কালের, আর মাত্র 8% হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের, আর বাকি 20% হচ্ছে আমার যে টারশিয়ারি যুগের পাহাড়। তো এইভাবে আপনারা ইয়াকেও মানে বিভিন্ন গ্রাফ বা চার্ট, পাই চার্টের মতো এগুলো দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনারা এইগুলা যখন করবেন, খাতায় যখন লিখবেন, এরকম জাস্ট ফিচার লেখার পাশাপাশি বিভিন্ন হচ্ছে আপনারা চার্ট আঁকবেন। যেমন হচ্ছে ধরেন একটা চার্টে এইগুলো আপনারা দেখাতে পারেন মানচিত্রে, আরেকটাতে আমি বললাম যে পার্সেন্টেজ আকারে দেখাতে পারবেন, যে 8%, 12%, আরেকটা হচ্ছে আপনার 80%, আরেকটা হচ্ছে আপনারা টাইম দিয়ে দেখাতে পারবেন। তাহলে টাইম দিয়ে আমার একটা হচ্ছে এই যে টারশিয়ারি যুগের পাহাড়, এটা হচ্ছে আমার 2 মিলিয়ন বছর আগের। তারপর হচ্ছে আমার এই যে প্লাইস্টোসিন কালের যেটা, এটা হচ্ছে ধারণা করা হচ্ছে আজ থেকে প্রায় 25,000 বছর পূর্বের। আর এই সাম্প্রতিক কালের যেগুলো, এগুলো আজ থেকে প্রায় 12,000 বছর পূর্বের। তো এইভাবে আপনারা টাইম দিয়েও হচ্ছে বিভিন্ন গ্রাফ এঁকে এগুলো দেখাতে পারবেন। এবার আসি হচ্ছে বদ্বীপ নিয়ে। বদ্বীপ হচ্ছে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ হচ্ছে আমাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমান্বয়ে ঢালু, অর্থাৎ এটা নিম্নমুখী বাংলাদেশের যে ল্যান্ড। তো এই ঢালু থাকার কারণে আমাদের যে নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সবগুলো দেখবেন যে এগুলো যেহেতু ঢালু, সবগুলো হচ্ছে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে এসে পতিত হয়েছে। তো এই যে বাংলাদেশের যে ভৌগোলিক মানে এই যে ল্যান্ডের যে অবস্থান, যে ভূমির যে অবস্থান, এই অবস্থানের কারণে হচ্ছে আমাদের এখানে বদ্বীপ তৈরি হয়েছে। বদ্বীপ কিভাবে তৈরি হচ্ছে, ধরেন যদি উদাহরণ দেয়, এগুলো হচ্ছে আমি কালেক্ট করেছিলাম ইয়া থেকে। ধরেন এটা হচ্ছে বাংলাদেশের ল্যান্ড। তো এই জায়গা থেকে আমরা দেখেছি যে এই দিক থেকে হচ্ছে পদ্মা নদী গিয়েছে বা গঙ্গা, এই উপর থেকে বাংলাদেশে নদী এসেছে আপনার যমুনা, ব্রহ্মপুত্র হয়ে। এই দিক থেকে ধরেন যে সুরমা, কুশিয়ারা হয়ে মেঘনা এসেছে, মেঘনা নদী। তো এই নদীগুলো যখন এভাবে গিয়ে একদম বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, পতিত হওয়ার কারণে এই নদীগুলোর যে স্রোত ছিল, এই স্রোতের সাথে কিন্তু আসলে পলি, তারপরে হচ্ছে মাটি, কাদামাটি, তারপরে হচ্ছে কাকর, এগুলো গিয়ে গিয়ে হচ্ছে একদম বঙ্গোপসাগরের, এটা যদি আমরা বঙ্গোপসাগর ধরি, এই বঙ্গোপসাগরের এই মোহনায় গিয়ে হচ্ছে এই বালি, কাকর হচ্ছে, তারপরে হচ্ছে কাদামাটি, এগুলো গিয়ে এখানে পতিত হয়েছে। তো এই দিক থেকে যখন নদীর মোহনায় যখন এগুলো পতিত হয়, ধরেন এদিকে বাংলাদেশের উত্তর দিক থেকে সবগুলো নদীর গিয়ে এখানে বালি, কাকর এখানে জমা হচ্ছে। অপরদিকে এই যে বঙ্গোপসাগর দিক থেকে এভাবে কিন্তু নদী মানে সাগরের যে স্রোত, তাহলে এই যে নদীর যে স্বাভাবিক গতি প্রকৃতি, যখন এই যে মোহনাটায় চলে আসে নদী একদম বঙ্গোপসাগরের কাছে, তখন এই দিক থেকে দক্ষিণ দিক থেকে কিন্তু সমুদ্রের স্রোত আসে। তো যখন দক্ষিণ দিক থেকে সমুদ্রের স্রোত আসে, তখন কিন্তু এই যে নদীর যে মোহনায় কিন্তু এই যে পলি সঞ্চিত হয়, অর্থাৎ পলিগুলো, বালিগুলো এখানে জমাট বাঁধতে থাকে। তো এরকম যখন জমাট বাঁধতে থাকে, তখন এখানে দেখা যায় যে এই যে বিভিন্ন দ্বীপ গড়ে ওঠে। এই যে এখানে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, এর থেকে বড় ছবি আসলে পাইনি। অর্থাৎ এভাবে জমতে জমতে একটা নতুন একটা ভূভাগের উত্থান ঘটে, তারপর হচ্ছে একটা বৃহৎ ভূভাগ গঠন এবং একটা বদ্বীপ আকারে এটা সৃষ্টি হয়। তার মানে এটা একদম সিম্পল, বাংলাদেশের যে ভূমির যে অবস্থান সেটা হচ্ছে নিম্নমুখী। তো যে কারণে বাংলাদেশের যে নদীগুলো আছে সেগুলো সব নিম্নমুখী হওয়ার কারণে আমাদের ল্যান্ড সেগুলো হচ্ছে সবগুলো বঙ্গোপসাগরের অভিমুখে পতিত হয়। তো এই যে নদীর গতিপথ অনুযায়ী নদীর স্রোতের সাথে যে পলিগুলো আছে সেগুলো হচ্ছে এই যে বঙ্গোপসাগর এবং হচ্ছে বাংলাদেশের যে ল্যান্ডের সর্বশেষ সীমানা, সেখানে গিয়ে পলিগুলো হচ্ছে জমাট হয়। তো জমাট হতে হতে এখানে একটা মানে দ্বীপ বা একটা অঞ্চলের এখানে উত্থান ঘটে, যেটা আসলে দেখতে অনেকটা এরকম ডেল্টা আকৃতির বা বয়ের আকৃতির, এটাকেই হচ্ছে বদ্বীপ বলে। তো আপনি যদি বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে দেখেন, তখন দেখবেন যে হচ্ছে এই যে
এদিক থেকে গঙ্গা পদ্মা গিয়ে, এদিক থেকে সুরমা কুশিয়ারা মেঘনা গিয়ে, এদিক থেকে যমুনা এসে এখানে এসে পলি জমতে জমতে এগুলো পলি জমে এখানে যে পুরো বাংলাদেশটা একটা বয়ের মতো দ্বীপ ধারণ করেছে এভাবে। তো যে কারণে আসলে বাংলাদেশটাকে একটা বদ্বীপ বলা হয়। তাহলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ বলতে কিন্তু প্রথমে কিছু ছিল না। আমরা ধরি যে 2 মিলিয়ন বছর পূর্বে এখানে হচ্ছে আমাদের কিছু এই যে হিমালয় পর্বত বা হচ্ছে এখানে যে আরাকানে যখন পর্বতের উত্থান ঘটে 2 মিলিয়ন বছর পূর্বে, তখন এখানে কিছু পাহাড়, এই যে বাংলাদেশের উত্তর পূর্বাংশে এই যে সিলেটের নেত্রকোনা, এখানে কিছু পাহাড় হয়, আর হচ্ছে এখানে এই যে দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে কিছু পাহাড় গঠিত হয়। পরবর্তীতে আমরা দেখি যে আজ থেকে 25,000 বছর পূর্বে হচ্ছে এখানে আমাদের এই যে বরেন্দ্র ভূমি, মানে এই যে বরফ, মানে প্লাই স্টেশন যুগের, এখানে হচ্ছে আমার কুমিল্লার হচ্ছে এই যে লালমাই পাহাড়, আর এখানে হচ্ছে আমার এই যে ভাওলো মধুপুরের গড় হয়। আর এই বাকি যে অঞ্চলটুকু আছে, এই যে অঞ্চলটুকু, এগুলো হচ্ছে কিভাবে গঠিত হয়েছে সাম্প্রতিককালে, এই যে বিভিন্ন পলি জমাট বাঁধতে বাঁধতে এগুলো হচ্ছে যে এখান থেকে ব্রহ্মপুত্র আসছে, এখান থেকে গঙ্গা আসছে, এখান থেকে সুরমা কুশিয়ারা থেকে আইসা, এগুলো পলি জমতে জমতে এখানে এই বাকি যে সাম্প্রতিককালের যে প্লাবন ভূমিটা আমরা পড়েছি, এগুলো হচ্ছে পলি জমাট বাঁধতে বাঁধতে এখানে বঙ্গোপসাগরের কাছে এসে সবগুলো পলি এভাবে এখানে আসার পরে এখান থেকে সমুদ্রের যে ঢেউ এই পলিগুলোকে বাধাগ্রস্ত করে, এই কারণে এই মোহনার মধ্যে সবকিছু জমে পুরো বাংলাদেশটা একটা আকৃতির বা এই যে ডেল্টা আকৃতির ধারণ করেছে। যে কারণে আসলে বাংলাদেশকে বলা হয় আমরা একটা বঙ্গীয় বদ্বীপ। তো এই বঙ্গীয় বদ্বীপ, এই ধরনের বদ্বীপগুলো হচ্ছে অনেক ধরনের আছে। একটা হচ্ছে এই সক্রিয় বদ্বীপ, এগুলো টার্মিনোলজি আকারে আপনারা পড়ে ফেলবেন, এগুলো মাঝে মাঝে বদ্বীপের প্রকারভেদ হিসেবে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, অত গুরুত্বপূর্ণ, একবার জাস্ট পড়লেই হবে। সক্রিয় বদ্বীপ হচ্ছে মানে যেই অঞ্চলে এখনো পলি সঞ্চিত হয়ে এখনো হচ্ছে ভূমিরূপ গঠিত হচ্ছে, এরকম অঞ্চলগুলোকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। তাহলে এরকম অঞ্চলগুলো কোন কোনগুলো, এই যে এখানে লেখা আছে সবগুলো বিস্তারিত, আপনারা জাস্ট একবার রিডিং পড়লেই এটা হয়ে যাবে। তো সক্রিয় বদ্বীপের মধ্যে হচ্ছে এই যে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, গোপালগঞ্জ, তারপরে পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এই অঞ্চলগুলোতে হচ্ছে বিভিন্ন নদী এবং নদীর যে শাখা নদী, উপনদী আছে, সেগুলো থেকে পলি সঞ্চিত হয়ে এগুলো হচ্ছে এখনো গঠিত হচ্ছে, যে কারণে এগুলোকে সক্রিয় বদ্বীপ বলে। এটা জাস্ট একবার আপনারা দেখলে হবে। আর কিছু আছে যে নিষ্ক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ হচ্ছে যেখানে আসলে পলি জমাট বাঁধা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের যে জেলাগুলো আছে যেখানে আসলে যে জলস্রোতের অভাবে, যেখানে হাওর বা বাওর আকৃতির হ্রদ সৃষ্টি হয়েছে এবং নদীগুলো পুরনো খাতের অংশ, যা ধীরে ধীরে প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই ধরনের বাংলাদেশে কোন কোন অঞ্চলগুলো আছে, যে যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। অর্থাৎ আপনারা জাস্ট এই টার্মিনোলজিটা মনে রাখবেন যে মৃতপ্রায় বদ্বীপ বলতে কি বোঝায়। অর্থাৎ যেখানে নদীর যে স্রোত, নদীর যে প্রবাহ, যেগুলো বন্ধ হয়ে গিয়েছে, পলি সঞ্চয় বন্ধ হয়ে গিয়েছে এবং মূল নদীর সাথে ধরেন ওই অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো এগুলোকে হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ বলে। এবং কোন কোন অঞ্চল, এখানে অঞ্চলগুলো লেখা আছে, আপনারা জাস্ট একবার দেখলে হবে। এগুলো থেকে পরীক্ষা আসে না, জাস্ট একটু জেনে রাখা যদি চলে আসে। তারপর হচ্ছে পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ বলতে যেটা পলি বা কাকর বা বালি এগুলো সঞ্চিত হয়ে অলরেডি একটা দ্বীপ মানে বদ্বীপ হয়ে গিয়েছে, মানে অঞ্চল গঠিত হয়ে গেছে, ভূমি গঠিত হয়ে গেছে, এবং এটা ভবিষ্যতে আসলে এটা বিনাশ হয়ে যাওয়ার মানে এটা নাই হয়ে যাওয়ার এরকম সম্ভাবনাটাও কম। তাহলে এইগুলোর হচ্ছে এই যে পরিণত বদ্বীপের আওতাভুক্ত যে অঞ্চলগুলো আছে, এই বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর জেলার আংশিক এলাকা, এগুলো বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় আছে। এটা জাস্ট সংজ্ঞাটা একটু জাস্ট জেনে রাখবেন। আরেকটা হচ্ছে যে জোয়ার ভাটা সমৃদ্ধ বদ্বীপ। বাংলাদেশের যে অঞ্চলগুলোতে এখনো জোয়ার ভাটা ধরেন নিয়মিত হচ্ছে, বিশেষ করে ধরেন এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুন্দরবন যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে কিন্তু নিয়মিত জোয়ার ভাটার মাধ্যমে পলি সঞ্চিত হচ্ছে। আবার জোয়ারের সময় পলি আসতেছে, আবার ভাটার সময় অনেক ক্ষেত্রে চলে যায়। তো এই ধরনগুলোকে আসলে বলা হয় জোয়ার ভাটা সমৃদ্ধ বদ্বীপ। তারপরে হচ্ছে উপজলীয় বদ্বীপ সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের যে উপকূলীয় যে জেলাগুলো আছে, 19টা জেলা, ওই উপকূলীয় জেলাগুলোতে হচ্ছে ধরেন যখন ভাটা হয়, এই ভাটার সময় হচ্ছে পানি গিয়ে সর্বশেষ পর্যন্ত যতটুকু পানি যায়, মানে উপকূল থেকে পানি গিয়ে ভাটার সময়, অর্থাৎ যতটুকু ল্যান্ড আমার ভেসে ওঠে, ওই উপকূল থেকে ওই ল্যান্ড পর্যন্ত
পুরোটাকে বলা হয় হচ্ছে আমার উপজলীয় বদ্বীপ। এখন মাঝে মাঝে এই বদ্বীপ থেকে অনেক আগে একটা প্রশ্ন আসছিল, মেবি 35 কিংবা 36 BCS-এ, যে বাংলাদেশের এই যে বদ্বীপের অর্থনৈতিক গুরুত্ব বলতে তাহলে বদ্বীপগুলা মানে হচ্ছে আমাদের বেশিরভাগ আসলে নদীর সাথে রিলেটেড। তাহলে এখানে এই যে মৎস্য সম্পদের এটা দিয়ে আপনার কয়েকটা লাইন একটা পয়েন্ট দিয়ে লিখবেন, তারপরে পর্যটন, তারপরে কৃষি, তারপর হচ্ছে সুনীল অর্থনীতি, এই ধরনের পয়েন্ট দিয়ে এখান থেকে যদি অর্থনৈতিক আসে তাহলে সেটা আপনারা লিখবেন। আমরা আসলে লাস্ট পার্টের দিকে আমরা চলে আসছি। তাহলে আমরা হচ্ছে প্রথমে কি বললাম, বাংলাদেশের হচ্ছে ভৌগোলিক যে অবস্থান, যে লোকেশন, ওই লোকেশনের হচ্ছে চ্যালেঞ্জ সুবিধা আমরা কয়েকটা লেয়ারে দেখিয়েছি, অ্যাবসলিউট, তারপর হচ্ছে রিলেটিভ, তারপর হচ্ছে চ্যালেঞ্জগুলো দেখিয়েছি। তারপর আমরা দেখেছি যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, তো ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের যে ল্যান্ড বা ভূমি আছে, এই ভূমিটা ওভার দি টাইম, ওই যে একদম সিলেবাসে কিন্তু আপনার ছিল, খেয়াল করবেন এই যে সিলেবাসের সাথে কিন্তু আমার যে পড়ানোর যে টপিক, এই টপিক মিলে কিনা সেটা পড়বেন। এবং সিলেবাসটা এই জন্যই আমি বারবার বলি যে সিলেবাসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝে যাবেন যে প্রশ্ন আসলে কোত্থেকে আসে। এই যে সিলেবাসে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে জাস্ট দুইটা লাইন দেওয়া আছে যে জিওগ্রাফি অফ বাংলাদেশ দ্যাট শুড ইনক্লুড, কি কি ইনক্লুড করছে সে, টপোগ্রাফিক্যাল ফিচার্স। তাহলে টপোগ্রাফিক্যাল ফিচার্স আমরা কি কি পড়েছি, টপোগ্রাফিক্যাল ফিচার্সের মধ্যে হচ্ছে আপনার, এটা একটু পরে বলতেছি, আগে এটা বলে নেই, যে ডিফারেন্ট এরিয়াস এবং রিজিয়নস এবং দেয়ার ডেভেলপমেন্ট ওভার দি টাইম। তাহলে আমাদের এই যে ডিফারেন্ট এরিয়াস এবং রিজিয়নস, তাহলে ডিফারেন্ট এরিয়াস আমরা দেখেছি যে একটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়, এগুলো একটা এরিয়াস বা রিজিয়ন। তারপর হচ্ছে আমার প্লাইস্টোসিন যুগের হচ্ছে যেই তিনটা, বরেন্দ্র, ভাওয়ালের, মধুপুরগড়, কুমিল্লার ইয়ে। তারপর হচ্ছে আমার সাম্প্রতিক কালের যে প্লাবনভূমি আমরা এগুলো দেখেছি, যে নদী বা বিভিন্ন অঞ্চল ভিত্তিক, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, তারপরে পার্বত্য চট্টগ্রাম, এগুলো হচ্ছে এই যে রিজিয়নসগুলার হচ্ছে ওভার দি টাইম কিভাবে ডেভেলপ হয়েছে। তো ওভার দি টাইম আমরা দেখেছি যে 2 মিলিয়ন বছর পূর্বে টারশিয়ারি, তারপরে হচ্ছে 25 বছর পূর্বে হচ্ছে আমার প্লাই স্টেশন, আর একদম সাম্প্রতিককালে 12 বছর পূর্বে থেকে আমার যে রিসেন্ট যে সাম্প্রতিককালে প্লাবনভূমি, এটা হচ্ছে এই যে ওভার দি টাইম। তার মানে এখান থেকে যদি এই কারণেই এখান থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এই যে টারশিয়ারি যুগ, প্লাই স্টেশন যুগ, আর একটা হচ্ছে সাম্প্রতিককালের যুগ, এগুলো দ্বারা আসলে ওভার দি টাইম কিভাবে এদেশের ভূমিটা আসলে গঠিত হয়েছে। প্রথমে ছিল আমার 12% ভূমি, যেটা আসলে টারশিয়ারি পাহাড়ের মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশের ভূমি। তারপরে হচ্ছে এটার সাথে আরো 8% ভূমি যুক্ত হয়, যেটা আসলে আমরা পেয়েছি প্লাই স্টেশন কালের সময়ে। তারপরে সাম্প্রতিক কালে এসে আমরা এই যে নদীগুলোর যে অববাহিকা, নদীগুলোর যে হচ্ছে এগুলোর ফলে আমরা আরো বাকি যেই 80% আমরা সাম্প্রতিককালে পেয়েছি। তাহলে এই যে ওভার দি টাইম 12 থেকে 8 যুক্ত হলো 20, তারপর আরো 80, অর্থাৎ এই যে ওভার দি টাইম কিভাবে গঠিত হয়েছে এটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে টপোগ্রাফিক্যাল ফিচার্স, এটার ফিচার্স হচ্ছে এই যে আমরা যেমন টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আমরা পড়েছি, মানে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ের বৈশিষ্ট্য আমরা এখানে পড়েছি, যেগুলোর গড় উচ্চতা কত, এগুলোর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তারপর হচ্ছে এই পাহাড়ি অঞ্চলের যে ভূপ্রকৃতি, এখানে কৃষিকাজের জন্য উপযুক্ত না এটা। তারপর হচ্ছে আমরা এখানে যে টপোগ্রাফিক্যাল ফিচার্সের মধ্যে, অর্থাৎ আপনি যে যেগুলো লেয়ারে লেয়ারে আমরা দেখিয়েছি, যেমন প্লাই স্টেশন কালে আমরা 3টা দেখিয়েছি, যে বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমির বৈশিষ্ট্যগুলো কি, বরেন্দ্রভূমি অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখে, এগুলোই হচ্ছে টপোগ্রাফিক্যাল ফিচার্স। তারপর হচ্ছে আমার যে ভাওয়াল ও মধুপুরের গড়, সেই গড়ের আসলে উচ্চতা কতটুকু, সেগুলোতে আসলে সেগুলোর যে জমির যে রং লালচে ধূসর, এবং সেগুলো আসলে কৃষি জমির জন্য উন্নত না, এগুলোই হচ্ছে আসলে মূলত টপোগ্রাফিক্যাল যে ফিচার্স। তারপর আমার সাম্প্রতিক কালের প্লাবনভূমির মধ্যে যেহেতু আমার নদ নদী, হাওর, তারপরে হচ্ছে বিল, বনাঞ্চল, এগুলো পরে, এগুলোর যে ফিচার্স এটা। তার মানে হচ্ছে আপনার পরীক্ষায় যদি বলে যে বাংলাদেশের যে ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্য সেটার বিবরণ দাও, অথবা যদি বলে টপোগ্রাফিক্যাল ফিচার্স গুলো বাংলাদেশে লিখুন, তাহলে হচ্ছে আপনারা এগুলো ধরে ধরে একটা একটা করে 3টা 4টা করে ফিচার্স, যেটা আপনারা প্রিলিমিনারিতে পড়েছিলেন, সেগুলাই এখানে লিখবেন, নতুন করে মুখস্থ করার কোনো কিছুই দরকার নেই। তাহলে আমরা ছিলাম বদ্বীপ বা ডেল্টা প্ল্যানে। তো যেহেতু বাংলাদেশ একটি বৃহত্তর বদ্বীপ, এটি হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আছে, আমরা সবচেয়ে বড় বদ্বীপ। তো এখন এই বদ্বীপ থাকার কারণে আমাদের এখানে যেহেতু জলবায়ুগত পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেক বেশি, এগুলো মোকাবেলা করতে হবে। এগুলো মোকাবেলা করেই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী এই জলবায়ু স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে হবে।
জলবায়ু স্থিতিস্থাপকতা হচ্ছে ধরেন আমরা বন্যা আটকানোর জন্য হচ্ছে ধরেন আমরা বেড়িবাঁধ নির্মাণ করি, তো আমরা দেখা যাচ্ছে যে এই বেড়িবাঁধ 2 বছর 3 বছর পরেই দেখা যাচ্ছে বেড়িবাঁধ নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আমাকে বেড়িবাঁধ করতে হচ্ছে। আমার উপকূলীয় অঞ্চলে আমি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য যে ধরনের ব্যবস্থা, দুর্যোগ পূর্ব ব্যবস্থা গ্রহণ করি, আমি দেখা যাচ্ছে যে এগুলো টেকসই হচ্ছে না। তো যে কারণে আমাদের এই বদ্বীপ হওয়ার কারণে আমাদের যে সমস্যাগুলো আছে এটার একটা 100 বছর ব্যাপী একটা পরিকল্পনা, একটা প্ল্যান গ্রহণ করে, যেটার নাম হচ্ছে ডেল্টা প্ল্যান 2100 সাল পর্যন্ত। তাহলে এটা বর্ষব্যাপী একটা পরিকল্পনা। তাহলে এই পরিকল্পনার মধ্যে হচ্ছে আমাদের যেটা থাকবে, আমরা কিভাবে হচ্ছে দুর্যোগের ঝুঁকিটা মোকাবেলা করব সেটা ছিল। তারপর হচ্ছে আমাদের এই পানি সম্পদ, যেহেতু আমাদের নদী আছে এবং বঙ্গোপসাগর আছে, এই পানি সম্পদের কার্যকর ব্যবহার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে অর্জন করা যায়, পরিবেশগত ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে নদী শাসন, রিভার গভর্নেন্স যেটা আছে, তারপরে হচ্ছে এই পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের যে হচ্ছে প্রযুক্তি এবং উদ্ভাবনী যেই সমাধানটা আছে, অর্থাৎ এগুলো বিস্তারিত নিয়ে 100 বছরের একটা প্ল্যান 2018 সালে বাংলাদেশ সরকার আসলে করে। এখন বাংলাদেশের তো এই ধরনের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগে কখনো অভিজ্ঞতা ছিল না। তো যে কারণে হচ্ছে আপনি যদি বিশ্ব মানচিত্রে হচ্ছে আপনি যদি নেদারল্যান্ডসকে দেখেন, নেদারল্যান্ডসের হচ্ছে জিওগ্রাফি দেখেন, তাদেরও কিন্তু বাংলাদেশের মতো একই অবস্থা। তাদের 3 দিকে ল্যান্ড, একদিকে কিন্তু তারাও কিন্তু ওপেন টু দি সি, তো তাদেরও একদিকে সমুদ্র। তো যে কারণে আসলে নেদারল্যান্ড এই তারাও একটা বদ্বীপ, তারাও একটা ডেল্টা, তারা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তারা এই ধরনের জলবায়ুকে মোকাবেলা করে, তাদের হচ্ছে এই যে নদী ভাঙন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা, তারপরে এগুলোর হচ্ছে টেকসই ব্যবস্থাপনা, এই জায়গা থেকে তারা পারদর্শী দেখিয়েছে। যে কারণে 2018 সালে বাংলাদেশ সরকার এবং নেদারল্যান্ড সরকার মিলে একটা 100 বর্ষব্যাপী প্ল্যান করে এই বাংলাদেশ এই বদ্বীপ পরিকল্পনা নিয়ে। তো এই প্ল্যানটার মধ্যে আসলে অনেকগুলো 6টা মোট হটস্পট ছিল। প্রথমত হটস্পট হচ্ছে আমাদের যে উপকূলীয় এলাকা আছে, পুরো বাংলাদেশটাকে আসলে ধরেন 6টা ভাগে ভাগ করা হচ্ছে। উপকূলীয় এলাকা হচ্ছে ধরেন এই যে বাংলাদেশের এই বঙ্গোপসাগরের যে তীরবর্তী যে 19টি জেলা আছে, এগুলো হচ্ছে উপকূলবর্তী এলাকা, এগুলাকে একটা স্পট ধরা হয়েছে। তো এই উপকূলবর্তী যে এলাকাগুলো আছে এগুলোতে আমাদের কি ধরনের হয়, এগুলোতে আমাদের হচ্ছে যে ন্যাচারাল যে হ্যাজার্ডস, আমরা পড়েছিলাম যে হ্যাজার্ডস কিন্তু পরীক্ষায় এসেছিল, যে ন্যাচারাল হ্যাজার্ডস। তো আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বেশিরভাগই হচ্ছে এই যে উপকূলীয় যে এলাকাগুলো আছে, জেলাগুলো আছে, সেগুলোতে হয়। জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে আমাদের এটা, তারপরে এটা একটা হটস্পট। আর একটা হচ্ছে আমাদের বরেন্দ্র যে অঞ্চলগুলো, বরেন্দ্র অঞ্চলটা আমরা পড়েছিলাম যে এই যে এখানে যে বরেন্দ্র অঞ্চলটা ছিল, তো এটা কিন্তু আসলে শুষ্ক এবং খরা এরিয়া, এখানে আসলে বৃষ্টিপাতও কম হয়। তো এখানে এটা হচ্ছে আমাদের আরেকটা হটস্পট, যেটা আসলে খরা এলাকা প্রবণ। আরেকটা হচ্ছে আমাদের হাওর ও আকস্মিক বন্যা এলাকা। তো এই যে সিলেটগুলোতে আমাদের যে হাওর আছে, এবং এখানে কিন্তু আসলে যে নদীগুলো আছে, এখানে আসলে দেখা যাচ্ছে আকস্মিক যে বন্যা হয় সিলেটে। তাহলে এটা একটা এরিয়া। পুরো বাংলাদেশটাকে এভাবে 6টা ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের যে নদী ও মোহনা অঞ্চল। নদী বলতে হচ্ছে এই যে পদ্মা নদী এভাবে এসেছে, তারপর হচ্ছে ধরেন এই যে যমুনা নদী, তারপর হচ্ছে এই দিক থেকে সুরমাকুশি হয়ে মেঘনা নদী হয় এইদিকে। তাহলে এই যে নদীর যে অববাহিকা নদী বা মোহনা অঞ্চল, এইটা একটা অঞ্চল, মোট 4টা। তারপর হচ্ছে পার্বত্য অঞ্চল, আমাদের এই পাশে যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চল, এটা একটা এলাকা। তারপর হচ্ছে আমাদের শহর অঞ্চল। শহর অঞ্চল হচ্ছে আমাদের যে বিভাগীয় যে শহর এবং ঢাকা শহর, এই শহরগুলো, অর্থাৎ যে বিভাগীয় যে আমার শহরগুলো আছে, ধরেন হচ্ছে এই যে রংপুর বিভাগ, সিলেট বিভাগ, তারপরে হচ্ছে রাজশাহী বিভাগ, তারপর হচ্ছে খুলনা বিভাগ। তো এই ধরনের আমাদের বিভাগীয় যেই শহরগুলো আছে, এই শহরগুলোর আসলে নগর পরিকল্পনা নিয়ে শহরাঞ্চল একটা। তো এইগুলো আসলে কিভাবে ব্যবস্থাপনা করবে এটা নিয়ে একটা প্ল্যান সরকার করেছিল। তো এখন এটা পরবর্তী গভর্নমেন্ট কতটুকু কন্টিনিউ করে তার উপর। কিন্তু বাংলাদেশের আসলে এই যে ভূপ্রকৃতি বোঝার ক্ষেত্রে এই যে 6টা স্পট ডেল্টা প্ল্যানে ছিল, আপনিও যদি এই ধরনের বাংলাদেশের ভূপ্রকৃতিগত কোনো সমস্যা যদি নিয়ে প্রশ্ন আসে, তখনই কিন্তু আপনি বাংলাদেশের মানচিত্রটা এঁকে এরকম 6টা স্পট আপনি দেখাতে পারবেন। যে যদি বলে যে হচ্ছে বাংলাদেশের যে ভূপ্রকৃতিগত যে সমস্যাগুলো, এখানে ধরেন এই যে উপকূলীয় অঞ্চলে এটা একটা স্পট, তো এই উপকূলীয় অঞ্চলে আমার কি কি সমস্যা হয়, এখানে আমার প্রাকৃতিক যে দুর্যোগ, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস,
এগুলো হয়, তাহলে এগুলো আমি কিভাবে প্রতিরোধ করবো, এগুলোর কিছু পদক্ষেপ। তারপর হচ্ছে ধরুন আমার এই যে বরেন্দ্র অঞ্চল, আমার বরেন্দ্র অঞ্চল কি সমস্যা, এখানে আসলে খরা হয়, এখানে শুষ্ক, এখানে আমার কৃষি আবাদ এখানে কম হয় পানির অভাবে, তাহলে এটা কিন্তু আমার আলাদা প্ল্যান, এটা সমস্যা। তারপর আমার এই যে আকস্মিক বন্যা, তাহলে এই আকস্মিক বন্যা আমি কিভাবে মোকাবেলা করব, তাহলে এই আকস্মিক বন্যার এই অঞ্চল কেন্দ্রিক, আমার এই মোহনা অঞ্চল নদী বিধৌত যে অঞ্চলগুলো আছে এখানকার আমার আলাদা পরিকল্পনা, তারপর শহর ভিত্তিক আলাদা পরিকল্পনা। তো এভাবে আসলে বাংলাদেশের যে ভৌগোলিক যে সমস্যাটা, এটা আপনি হচ্ছে এভাবে 6টা ক্যাটাগরাইজ 6টা ভাগে ভাগ করেও আপনি হচ্ছে দেখাতে পারবেন। তো মূলত ডেল্টা প্ল্যানে ছিল এই যে 6টা স্পটের যে সমস্যা, এগুলো আইডেন্টিফাই করে করে এগুলোর আসলে সমাধান কিভাবে করা হবে, একটা পরিকল্পনা ছিল যে 50 সালের মধ্যে আমি এতটুকু করব, 80 সালের মধ্যে এতটুকু, 100 সালের মধ্যে এতটুকু। তো এগুলো হচ্ছে ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যান নিয়ে সামনে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি নেই এটা নিয়ে। তো এখানে আমাদের সর্বশেষ আরেকটা যেটা আমরা একদম শেষ দিকে চলে আসছি, সেটা হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ নিয়ে হচ্ছে 36 বিসিএস একটা প্রশ্ন আসছিল যে প্রবাল দ্বীপ বলতে কি বোঝায় এবং এটার যে গুরুত্ব। তো তার আগে হচ্ছে আমরা 4টা জিনিস দেখি, যে একটা হচ্ছে দ্বীপ। তো দ্বীপ মানে হচ্ছে আপনার এই যে একটা রাষ্ট্র যার হচ্ছে চারপাশেই যার সমুদ্র, ধরেন হচ্ছে আপনার দ্বীপ, ধরেন মালদ্বীপ, মালদ্বীপের হচ্ছে চারপাশে সমুদ্র, তাহলে মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ। তারপর হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ হচ্ছে আমার 3 পাশে সমুদ্র, এক পাশে ল্যান্ড, ধরেন একটা দেশ, এটার এক পাশে ল্যান্ড আর বাকি 3 পাশেই ধরেন সমুদ্র। তারপর হচ্ছে আমার এই যে প্রবাল দ্বীপ, তারপর হচ্ছে বদ্বীপ। বদ্বীপটা হচ্ছে আমার এই যে নদীর যেই হচ্ছে পলি মানে জমাট বেঁধে আমার এই যে নদী মানে মোহনায় হচ্ছে যে ভূমিটা গঠিত হয়, এটাই হচ্ছে আমার বদ্বীপ, যেমন হচ্ছে বাংলাদেশ একটা বঙ্গীয় বদ্বীপ। এবার আসি যে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ হচ্ছে, বদ্বীপ হচ্ছে আমার এই যে নদীর অববাহিকার কারণে যে হচ্ছে আমার পলি, তারপর হচ্ছে কাকড় যে বালি জমে, আর প্রবাল দ্বীপ হচ্ছে মানে প্রবাল জমাটবদ্ধ হয়ে যে দ্বীপ গঠিত হয় সেটাই হচ্ছে আমার প্রবাল দ্বীপ। তাহলে আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে আমার সেন্ট মার্টিন। তাহলে সেন্ট মার্টিন এই যে দ্বীপটা, এটা কিভাবে হলো, এই প্রবাল দ্বীপটা কি, এটা সাধারণত যদি এটা সংজ্ঞা দেন তাহলে হচ্ছে প্রবাল সঞ্চয়ে গঠিত দ্বীপকে হচ্ছে প্রবাল দ্বীপ বলে, যেটার ইংরেজি নাম হচ্ছে কোরাল আইল্যান্ড। তো এই প্রবাল দ্বীপ হচ্ছে, প্রবাল জিনিসটা কি, তো প্রবাল হচ্ছে আপনার এই যে অ্যান্থোজোয়া যে শ্রেণীভুক্ত এক ধরনের ছোট ছোট সামুদ্রিক প্রাণী, যাদেরকে আবার পলিপও বলা হয়। তাহলে প্রবাল হচ্ছে আমার এক ধরনের একটা ছোট ছোট সামুদ্রিক প্রাণী, যেটা হচ্ছে আমার এই যে অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত। তো এই যে প্রাণীগুলো, এরা সাধারণত হচ্ছে উষ্ণ এবং অগভীর যে সমুদ্র আছে সেখানে তারা বসবাস করে। কিন্তু এই প্রাণীগুলো যখন তাদের পূর্ণবয়স্ক হয়ে যায়, তখন তারা সাগরের তলদেশে কোনো দৃঢ় বস্তুর সঙ্গে সংযুক্ত হয়ে জোটবদ্ধভাবে বসবাস করে। তো এই যে ছোট ছোট প্রবাল বা সামুদ্রিক প্রাণী, যারা হচ্ছে উষ্ণ এবং অগভীর সমুদ্রে বসবাস করে এবং যখন তাদের পূর্ণবয়স্ক হয়ে যায়, তখন তারা একদম সাগরের তলদেশে কোনো মানে ধীর যে বস্তু আছে সেটার সাথে সংযুক্ত হয়ে তারা জোটবদ্ধভাবে বসবাস করে। তখন হচ্ছে এই যে প্রতিটি যে প্রবাল বা এই যে পলিপ ছোট ছোট, তারা চারপাশে যে ক্যালসিয়াম কার্বনেট তারা নিঃসরণ করে। ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করার মাধ্যমে একটি শক্ত আপনার বহিকঙ্কাল বা চুনাপাথরের মতো একটা স্তর তৈরি করে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই যে স্তরটা উঁচু হয়ে সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে আসে এবং এক সময় দ্বীপের রূপ নেয়, সেটাই হচ্ছে আসলে প্রবাল দ্বীপ। যেমন হচ্ছে আপনি যদি আমাদের সেন্ট মার্টিন দেখেন, তো সেন্ট মার্টিন যে অঞ্চলটা আছে এখানে আসলে এই ধরনের ছোট ছোট প্রবাল ছিল। এই দেখেন, এটা হচ্ছে সমুদ্রের তলদেশে যখন তারা এই যে একসাথে মানে একটা কলোনি আকারে বসবাস করে সংঘবদ্ধ হয়, তো তখন তারা এই যে বসবাস করার ক্ষেত্রে যে এটা প্রবাল, এখানে দেখেন যে তারা বসবাস করার ক্ষেত্রে তখন যখন তারা ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, এটা একটা এক ধরনের একটা শক্ত মানে বহির্কঙ্কালের মতো চুনাপাথরের মতো একটা স্তর তৈরি করে, যে সমুদ্রের একটা স্তর বা একটা লেয়ার তৈরি করে। তো এইটাই হচ্ছে এক সময় সমুদ্রের উপরে ভেসে ওঠে এবং এটা আসলে দ্বীপের মতো রূপ নেয়, আর সেটাই হচ্ছে প্রবাল দ্বীপ। তো বাংলাদেশের সেন্ট মার্টিন হচ্ছে এরকম একটা প্রবাল দ্বীপ। তো এখন বাংলাদেশের সেন্ট মার্টিন হচ্ছে যে কারণে প্রচুর পরিমাণে প্রবাল পাথর এবং চুনাপাথর আসলে দেখা যায়। তো প্রবাল দ্বীপটা আসলে কি, এটা আসলে বুঝাতে পেরেছি। একটা হচ্ছে আমার বদ্বীপ, যেভাবে নদীর পলি জমে হচ্ছে বদ্বীপ হয়, প্রবাল দ্বীপ হচ্ছে এইরকম প্রবালগুলো আসলে একসাথে হয়ে কলোনি আকারে যখন বসবাস করে, তখন তাদের থেকে যে কার্বন নিঃসরণ হয় সেটা থেকে একটা হয়। এবার হচ্ছে পরীক্ষা আসলে যে বাংলাদেশের ভূপ্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব। তাহলে প্রবাল দ্বীপ হচ্ছে আমাদের যে সেন্ট মার্টিন, এটা হচ্ছে ভূপ্রকৃতিতে গুরুত্ব কি। আমার 1 নম্বর হচ্ছে একদম, এটা একবার রিডিং করলে আপনার হবে, আমার উপকূল রক্ষা এবং ভূমিক্ষয় নিয়ন্ত্রণে।
তো আমাদের হচ্ছে সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ হওয়ার কারণে আমাদের হচ্ছে প্রশান্ত মহাসাগরের যে স্রোত বা যে ঢেউ আছে সেটা কিন্তু বাংলাদেশের যে মূল ভূখণ্ডে সেটা আঘাত হানতে কিন্তু মানে পারে না, ফলে আমাদের যে ভূমিক্ষয় সেটা আসলে কমে যায় আমাদের। তারপর হচ্ছে আমার সামুদ্রিক যে জীববৈচিত্র্যের অভয়ারণ্য প্রবাল, তাহলে প্রবাল দ্বীপে হচ্ছে নানা ধরনের এই যে মাছ, শামুক, শৈবাল, উভয়চর পাখি বসবাস করে। এগুলো আমাদের পরিবেশগত যে এনভায়রনমেন্টাল যে ব্যালেন্স সেটাও রক্ষা করে এবং স্থানীয় মানুষের খাদ্য এবং অর্থনৈতিক জীবিকাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনারা মনে রাখবেন, যদি পরীক্ষায় আসে আর কি লিখতে পারবেন। তারপরে জল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মানে আমাদের হচ্ছে যে দূষণ কমাতে সাহায্য করে, মানে ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির প্রভাব কমাতে প্রাকৃতিক সহায়তা হিসেবে কাজ করে। প্রবাল দ্বীপ এটার হচ্ছে একটা পর্যটন বা স্থানীয় অর্থনীতি আছে। তো প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে, যে কারণে এখানে স্থানীয় পর্যটন গড়ে ওঠে, এটার একটা গুরুত্ব। এটা জাস্ট পয়েন্ট আকারে মনে রাখলে হবে, আপনার বিস্তারিত লিখতে পারবেন। যেমন জৈব শিল্প ও চিকিৎসা উপকরণে প্রবাল দ্বীপের মধ্যে যে শৈবাল থাকে, সামুদ্রিক উদ্ভিদ থাকে, এগুলোর ক্যালসিয়াম, আয়োডিন ঔষধ উৎপাদনে সমৃদ্ধ, তা যে কারণে এগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি করে অর্থনৈতিক মূল্য অর্জন করা যায়। তারপরে বৈদেশিক মুদ্রা অর্জনে শেষ। তার মানে হচ্ছে আপনার দ্বীপ, উপদ্বীপ, বদ্বীপ, প্রবাল দ্বীপ চারটা আলাদা আলাদা গঠন বৈশিষ্ট্য আছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এটা নিয়ে যদি পরীক্ষা আসে তাহলে আশা করি এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা লিখতে পারবেন। আর তাহলে আমরা হচ্ছে একদম শেষ দিকে চলে আসছি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ বা টপোগ্রাফিক্যাল ফিচার্স। এটাতে আমরা বলেছিলাম যে আমরা কি লিখবো, টারশিয়ারি যুগের পাহাড়গুলোর বৈশিষ্ট্য, প্লাইস্টোসিন যুগের সোপানগুলোর বৈশিষ্ট্য, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির বৈশিষ্ট্য। আর এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে বাংলাদেশের 80% অঞ্চল নিয়ে। তো 80%-এর মধ্যে কি কি আছে, যা আছে, এবং নদ নদী, হাওর বাওর, বনাঞ্চল, দ্বীপ, উপদ্বীপ ইত্যাদি এগুলোর বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে বাংলাদেশের হচ্ছে যদি বলে ভূ প্রকৃতির বর্ণনা করো, তাইলে হচ্ছে বাংলাদেশের এইগুলাই আপনাকে লিখতে হবে, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন যুগের পাহাড়, সাম্প্রতিক কালের প্লাবনভূমি। যদি বলে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ বা টপোগ্রাফিক্যাল ফিচার দাও, বর্ণনা করো, তখন হচ্ছে এই টারশিয়ারি যুগের পাহাড়ের স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো আপনারা প্রিলিমিনারিতে পড়েছেন এবং এখানেও দেখিয়েছিলাম, ওই যে উচ্চতা পাহাড়ের, তারপরে মাটিরিয়া, এটা কৃষি ভিত্তিক বা কৃষি এনভায়রনমেন্টালি ঠিক আছে কিনা, এই যে বৈশিষ্ট্যগুলো ছিল ওইগুলো আসলে দেখালেই হবে। তার মানে এটা খুবই সিম্পল একটা অধ্যায় ছিল প্রথম অধ্যায় হিসেবে। এখানে যদি আপনি এই যে বিগত প্রশ্নগুলো যদি দেখেন, কি আসছিল যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, এটা আমরা একদম শুরুতেই পড়েছি, রিলেটিভ, তারপরে হচ্ছে অ্যাবসলিউট, তারপরে কৌশলগত, ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও ঝুঁকি, এটা এসেছিল। তারপরে বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব, সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব, বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক ও টপোগ্রাফিক্যাল ফিচারের বর্ণনা দিন। এটা হচ্ছে মোস্ট রিসেন্টলি আসছিল, মেবি হচ্ছে 45 BCS-এ। তাহলে এই যে বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বা টপোগ্রাফিক্যাল ফিচার্স, একই টারশিয়ারি যুগের পাহাড়গুলোর বৈশিষ্ট্য, এগুলোর উচ্চতা, ওখানকার কৃষি সম্পদ, তারপর হচ্ছে আমার প্লাইস্টোসিন যুগের এবং সাম্প্রতিককালের, এগুলোর ফিচারগুলো দিলেই হবে। তারপরে এই যে বরেন্দ্র ভূমি কোন কোন এলাকা নিয়ে, তারপরে বদ্বীপ কি, বদ্বীপের প্রকারভেদ কিন্তু আমরা পড়েছিলাম। প্রকারভেদ হচ্ছে যে নিষ্ক্রিয় বদ্বীপ, তারপরে সক্রিয় বদ্বীপ, তারপর হচ্ছে উপকূলীয় বদ্বীপ, তারপরে হচ্ছে আমার পূর্ণ বদ্বীপ, তারপরে হচ্ছে জনবসতি ও সামাজিক বিন্যাসে বদ্বীপের প্রভাব, প্রবাল দ্বীপ কি, সেন্ট মার্টিন দ্বীপ কোন প্রবাল দ্বীপ দ্বারা গঠিত, তারপরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে এই যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি আমরা পড়েছিলাম যে ওই যে টারশিয়ারি যুগের যে পাহাড়, ওই পাহাড়গুলোর অর্থনৈতিক যে তারপর হচ্ছে আমরা যে প্লাইস্টোসিন কালের যেগুলো, সেগুলোরও অর্থনৈতিক প্রভাব পড়েছিলাম, ওই যে চীনামাটি, কয়লা, তারপর হচ্ছে আমার সাম্প্রতিক কালের যে প্লাবনভূমি সেগুলো। তো এইটা যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব অর্থনীতিতে, তাইলে হচ্ছে আপনি এই যে তিনটারই আলাদা আলাদা লেয়ারে অর্থনৈতিক প্রভাবটা জাস্ট কয়েকটা পয়েন্ট আকারে দেখালেই হবে। এই চ্যাপ্টার থেকে আমাদের সবগুলি পড়া হয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হচ্ছে যে সুনীল বা সমুদ্র অর্থনীতি কি আর গুরুত্ব। এই সুনীল বা সমুদ্র অর্থনীতি এটা হচ্ছে আমার বাংলা রচনা এবং হচ্ছে ইংরেজি রচনাতেও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা আমরা হচ্ছে আমাদের জলবায়ুর যে চ্যাপ্টারটা আছে ক্লাইমেট চেঞ্জ, পরবর্তী বাংলাদেশ বিষয় বলেরই, সে অধ্যায়ে হচ্ছে আমরা পুরোটা সুনীল অর্থনীতি নিয়ে সেখানে একটা আমরা বিস্তারিত পড়বো। তাহলে এই একটা টপিক ছাড়া আমাদের আজকে পুরো ক্লাসটা কমপ্লিট। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, এবং এই টপিকটা খুবই সহজ একটা ছিল। তবে হচ্ছে যে টার্মিনোলজিসগুলো আমি বলেছি পরীক্ষায় চেষ্টা করবেন যে ওইগুলো ব্যবহার করার জন্য। এবার হচ্ছে আমরা প্রশ্নে চলে যাই, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে।
জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বাংলাদেশের মানে যে ও, বাংলাদেশ হচ্ছে জিও পলিটিক্যালি কতটা ব্যর্থ হচ্ছে, কতটা ইয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্পেসিফিক আমরা যখন ওই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে সপ্তম যে অধ্যায়টায় পড়বো, যে বৈশ্বিক অঙ্গনে যে বাংলাদেশ চ্যালেঞ্জেস, ফিউচার ডিরেকশনস এবং হচ্ছে আমরা কতটা এটার কাজে লাগাতে পারছি সেটা, এবং প্রবলেম সলিউশনে, তখন হচ্ছে আমরা একদম বিস্তারিত রিজিয়ন ধরে ধরে পড়াবো আর কি। যে দক্ষিণ এশিয়া আমাদের কতটা সুযোগ আমরা কাজে লাগাতে পারছি, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কতটা পারছি, আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোর সাথে আমরা কতটা সুযোগ কাজে লাগাতে পারছি, তারপর হচ্ছে রিজিয়ন বেসড কতটা কাজে লাগাতে পারছি। মানে আজকের ইস্যুতে আমরা যদি ফোকাস থাকি, মানে আজকের ইস্যুতে কোনো প্রশ্ন আছে কিনা। ও, আরেকটা প্রশ্ন আসছে যে পিডিএফ আসলে এই যে এটা যে স্লাইড আছে এটা কালারফুল স্লাইড, আবার পাশাপাশি হচ্ছে A4 সাইজে যে সাদা কালো ওইটা, তো এটা দেখে আমরা দুইটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা দিয়ে দেবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আসলে ইয়ে করতে পারি আজকের জন্য। স্লাইডগুলো দিয়ে কোন বই আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে ম্যাপটার উপরে একটা ক্লাস নেই, ম্যাপটা কেমন কি করতে হবে? ও, ম্যাপ আঁকানোটা? জি জি, মানে ম্যাপের যে যেগুলো আছে এই সব কিছু নিয়ে একটা ক্লাস নেই, ম্যাপ বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড, বিশ্ব। আচ্ছা আচ্ছা, সিমেট্রিক রিলেশন ভার্সেস অ্যাসিমেট্রিক রিলেশন এর একটা বললে ভালো হয়। এটা উদাহরণ আর একটু বললে ভালো হয়। হুম, মহিষবান বাড়তেছে। হ্যাঁ, মহিষবান বাড়তেছে। আর কোনো প্রশ্ন? কালার করে বলতে হচ্ছে ওই যে তিনটা রিজিয়ন যাতে আলাদা আলাদা বোঝা যায়, মানে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো, এটা একটা কালার। আরেকটা হচ্ছে আমার প্লাইস্টোসিন যুগের যে তিনটা ইয়া আছে, বরেন্দ্র, মধুপুর, ভাওয়াল, আরেকটা হচ্ছে কুমিল্লা লালমাই, এই দুইটা একটু আলাদা কালার। আর সাম্প্রতিককালে যেহেতু পুরোটা এক, ওইটা কালার দিতে হবে না। এটার জন্য হচ্ছে যে কোনো, মানে লাল কালার ছাড়া যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য কি স্পেসিফিক কোনো বই ফলো করা লাগবে? আপনার শিফট কমপ্লিটলি আপনি করে মনে করতেছেন? বাংলাদেশ বিষয়গুলির জন্য হচ্ছে বই, আমি বলেছিলাম যে এটা আসলে অধ্যায় ভিত্তিক আর কি, মানে বইয়ের ইয়াটা আছে। যেমন আজকের যেটা, এটা হচ্ছে আপনি মানে ভূগোল অথবা হচ্ছে ওই যে নবম দশম শ্রেণীর যে সমাজ বই আছে, আজকের বিশ্ব, ওইগুলো হচ্ছে পড়লেই হয়ে যাচ্ছে। আর এমনি বিসিএস রিলেটেড যে বইগুলো আছে ওই বইগুলো আসলে এখনও কোনো আপডেটেড না। যেমন হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাসই বলেছিলাম যে ইকোনমিক যে চ্যাপ্টারটা আছে, ওই ইকোনমিক চ্যাপ্টারটা কিন্তু আগে আসতো খালি মেগা প্রজেক্ট নিয়ে, সরকারের যে মেগা প্রজেক্টগুলো ছিল, পদ্মা সেতু, তারপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর যতগুলো আছে, টানেল, তারপরে হচ্ছে রূপপুর পারমাণবিক। তাহলে আমার অর্থনীতির যে অধ্যায়টা, এটা কিন্তু সবগুলো বিসিএস এর যে বইগুলো আছে সবগুলোতে দেখবেন যে আগের মেগা প্রজেক্টগুলো নিয়ে। কিন্তু এখন এবার কিন্তু আসলে মেগা প্রজেক্ট নিয়ে আসবে না, এবার আসলে অর্থনীতি থেকে আমরা প্রথম ক্লাসে সিলেবাস ক্লাসটা দেখার অনুরোধ রইল।
সেখানে বলেছে অর্থনীতির যে সেগমেন্টগুলো আছে ওগুলোর আসলে পলিসি আকারে আসবে, যেমন হচ্ছে কৃষি ক্ষেত্রে এটা একটা সেগমেন্ট, শিল্প এটা একটা সেগমেন্ট, তারপর হচ্ছে ট্যুরিজম এটা একটা সেগমেন্ট। এই সেগমেন্টের পলিসি ভিত্তিক যে ইয়াগুলো আসে, শ্রমিক, তো এই রিলেটেড আসলে আমি যেগুলো বাজারে বইগুলো আছে আমি সবগুলো বই দেখেছি। তো ওই জায়গায় আসলে তারা অধ্যায়গুলোকে আপডেট করে না। যেমন হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলিতে যে সংবিধান যে অধ্যায়টা আছে, তো সংবিধান আগের সংবিধান থেকে তো কোনো প্রশ্ন আসবে না, 72 সংবিধান। তো এখন সংবিধান সংস্কার কমিশন যে জুলাই সংস্কারে যে প্রস্তাবগুলো দিয়েছে, 62টা প্রস্তাব, এগুলো তো আসলে এখন তো গুরুত্বপূর্ণ এটা। তো এখন এই সংবিধান নিয়ে যা আসবে সেটা জুলাই সনদ নিয়ে। তারপর হচ্ছে আরেকটা অধ্যায় আছে যেমন হচ্ছে সরকারের অর্গান, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এটাও হচ্ছে তো পরিবর্তন হয়েছে মানে জুলাই সনদে। তার মানে হচ্ছে অনেকগুলো অধ্যায় পরিবর্তন হওয়ার কারণে একটা স্পেসিফিক কোনো বই না, যেমন আগে সংবিধানের জন্য একটা স্পেসিফিক বই পড়তে হতো, তো এখন তো আগের সংবিধান থেকে আসবে না, এখন হচ্ছে জুলাই সনদ থেকে আসবে। তো জুলাই সনদ নিয়ে এখনো কোনো নতুন বই হয়নি। তো যে কারণে আসলে আপাতত আপনাদেরকে বলেছি যে যে কোনো একটা ডাইজেস্ট কিংবা রিটেনের জন্য যে কোনো একটা বই থেকে জাস্ট প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এগুলো জাস্ট একবার করে দেখবেন, আর হচ্ছে আমার যে ক্লাসের যে স্লাইডগুলো আছে এগুলো দেখতে থাকেন। আর এটার পাশাপাশি যে সহায়ক বইগুলো আমি বললাম, যেমন আজকের এই অধ্যায়ের জন্য 2টা বই, এবং হচ্ছে অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের এই যে 30 নম্বর যে অধ্যায়টা আছে সেটা, তাহলে হবে। আর হচ্ছে ওই যে সিমেট্রিক এবং এসিমেট্রিক রিলেশন নিয়ে একটু বলতে বলেছিলেন। সিমেট্রিক রিলেশন হচ্ছে মানে আমার সামঞ্জস্যতা আছে, মিল আছে। যেমন হচ্ছে ধরেন আমি যদি হচ্ছে ইন্ডিয়া থেকে যদি মানে 100 টাকার বাণিজ্য করি এবং ইন্ডিয়াও যদি বাংলাদেশের সাথে 100 টাকা বাণিজ্য করে, তাহলে এটা হচ্ছে আমার সিমেট্রিক রিলেশন। আর এসিমেট্রিক রিলেশন হচ্ছে এটা হয় ছোট রাষ্ট্রগুলোর সাথে বড় রাষ্ট্রগুলো। যেমন হচ্ছে ধরেন বাংলাদেশ এবং আমেরিকার সাথে যদি বাণিজ্য হয়, বাংলাদেশ আসলে আমাদের ভৌগোলিকভাবে আমরা অনেক ছোট, আর অপরদিকে আমেরিকা অনেক বিশাল। তো যে কারণে আসলে আমরা যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণে আমরা মানে বিভিন্ন জিনিস আমদানি করে নিয়ে আসি, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ থেকে ওই পরিমাণ জিনিস আসলে আমদানি করা তার প্রয়োজন হয় না। তো যে কারণে আসলে এই দুইটা রাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যিক রিলেশন এটা আসলে হয়ে যায় এসিমেট্রিক রিলেশন। এটা আমরা ইকোনমিক যে অধ্যায়টা পড়বো সেখানেও আরো বিস্তারিত দেখাবো। সিমেট্রিক মানে হচ্ছে সামঞ্জস্যতা আছে, অনেকটা সমান সমান, আর এসিমেট্রিক রিলেশন হচ্ছে এখানে মানে সামঞ্জস্য বা যে গ্যাপটা আসলে অনেক বড়। ও আরেকটা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি রচনা আসে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে রচনা যদি বাংলায় আসে কিংবা ইংরেজিতে আসে, আপনারা কিন্তু এই যে আজকের যে এই চ্যাপ্টারটা এটা কিন্তু আসলে এখানে ওই যে রিলেটিভ লোকেশন, অ্যাবসলিউট লোকেশন, স্ট্র্যাটেজিক লোকেশন, এগুলো কিন্তু আপনাকে মাস্ট দিতে হবে, কারণ তাহলে রচনাটা আপনার অনেক বেশি তথ্যবহুল মনে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি রচনা আসে, তাহলে এই যে আপনার যে ডেল্টা অঞ্চলটা যেটা আমরা দেখালাম, যে ডেল্টা প্ল্যানের যে 6টা হটস্পটে যে বিভক্ত করছে, ওখানে ওটা দিয়ে দিবেন, বাংলাদেশের মানচিত্র এঁকে 6টা অঞ্চল আপনি দিয়ে দিবেন। তার মানে এগুলো হচ্ছে আপনি যখন পড়বেন এমনভাবে চেষ্টা করবেন যাতে আপনার সিলেবাসের এটা যেই বিষয়ের সাথেই সম্পৃক্ত হোক না কেন সবগুলোর সাথে যেন আপনি রিলেট করতে পারেন। জি, লাস্ট প্রশ্ন। জি ভাইয়া, আপনি হচ্ছে আপনার বইটা কিভাবে কালেক্ট করব এই বিষয়ে বলতে চেয়েছিলেন, বাট আমি এখনো জানি না আসলে কিভাবে কালেক্ট করব। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে আমি দিয়ে দিব। তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামীকাল আন্তর্জাতিক বিষয়গুলির 2য় ক্লাস। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।